কোথাকার ছেলে আপা? বিয়ে করার খুব তাড়া যে রূপসী। আপা, মজা করবা না তো? শুনলাম ভোলা শহরে, তার উপর আবার নাকি সরকারি চাকরি করে। অনি মনে মনে খুশি হলো, তা প্রকাশ করল না, মুখটা ছোট্ট করে বলল, শহুরে ছেলে বলে তাড়িয়ে দিচ্ছ আপা? বাহ রে, কোন রূপসীর যেন স্বপ্ন ছিল শহুরে ছেলে বিয়ে করবে। অনি ধ্যাত বলে বোনকে ঘর থেকে বের করে দিল। দরজাটা আটকে ওপর নিচ হাত নাড়িয়ে গ্যাস বলল। তারপর দ্রুত মাগরিবের নামাজ শেষ করে শাড়ি পরে রেডি হলো ও। আনন্দের পাশাপাশি কিছুটা দুশ্চিন্তাও হচ্ছে, পাত্র কেমন হবে ভেবে। এ নিয়ে তাকে 17 নম্বর পাত্র দেখতে আসছে। দীর্ঘশ্বাস ফেলল অনি। দরজায় টোকা দেওয়ার শব্দে সে উঠে দাঁড়ালো। বাইরে মানুষের মৃদু গুঞ্জন শুনতে পাচ্ছে, অর্থাৎ পাত্রপক্ষ চলে এসেছে। বুকের ভেতরে কেমন ঢিপ ঢিপ করছে ওর। 2 মিনিট পর তাকে তার বড় বোন আর ছোট চাচি নিয়ে গেল। হাত পা অনবরত কাঁপছে তার। হাতে চায়ের ট্রেটা পড়ে না গেলেই হয়। মৃদু স্বরে সালাম দিয়ে সে বলল, অপর পাশে সোফায়। মৃদু স্বরে সালাম দিয়ে বসলো অপর পাশে সোফায়। পাত্রের মা নিজে অনেকে টেনে নিজের পাশে বসিয়ে নিল। সামনাসামনি সোফায় বসে আছে ফারহান শেখ। পাত্রের মা অনির ঘোমটা তুলে হালকা হাসলেন। কঠোরতায় ঢাকা ফারহান একবার চোখ তুলে তাকালো তার দিকে। অনি আর চোখে একবার চাইলো, বুঝতে পারলো এটাই পাত্র, কিন্তু ব্যাটা এত গম্ভীর কেন? অনি মনে মনে অদৃশ্য একটা ভেঙচে কাটলো। ফারহানের মার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। ওর বাবারও ভীষণ পছন্দ হয়েছে। ফারহানকে জিজ্ঞাসা করা হলে সেও গম্ভীর কণ্ঠে জবাব দিল। তোমাদের যা ভালো মনে হয়। ছেলের কথায় বেজায় খুশি হলেন ফারহানের বাবা মা। ফারহানের বাবা অনির বাবাকে বলল, কাজে রাখুন বেয়াই সাহেব, আমাদের বৌমা আমরা আজই নিয়ে যাব। ভদ্রলোক অপ্রস্তুতভাবে হেসে বললেন, না মানে আজই? আমরা তো সেভাবে প্রস্তুত নই। চিন্তা করবেন না ভাই সাহেব, ছেলের তো ছুটি কম আর চাকরিটাও একদম নতুন, তাই তাড়াতাড়ি নিয়ে যেতে চাচ্ছিলাম। সকলেই অবাক হয়ে গেল, শুধু ফারহানের মা বাদে। কারণ এই নিয়ে অনেক মেয়ে দেখলো তারা, তবুও ছেলেকে বিয়েতে রাজি করাতে পারেননি তিনি। এবার কোনো রকমে ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করেছেন। ফারহানও কিছুটা অবাক হয়ে বাবা মায়ের দিকে তাকালো। এমন তো কোনো কথা তাকে বলা হয়নি। অনি নিজেও ছলছল চোখে তাকালো বোনের দিকে। তার মা কোথায়? তিনি নেই কেন? তাকে এভাবেই নিয়ে চলে যাবে? অনির মা আর বড় চাচি রান্নার দিকটা সামলাচ্ছে। অনির ছোট চাচি রান্নাঘরে গিয়ে কথাটা বলতেই অনির মা মহিমা বেগম বুকে হাত চেপে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। নিষ্প্রাণ চোখে তাকালেন তার দিকে। মহিমা বেগমের বড় চা তাকে আঁকলে ধরে বললেন, নিজেকে সামলাও মাহিমা, মাইয়া মানুষ শ্বশুরবাড়ি যাবেই, আজ হোক বা কাল, তাকে পাঠানো লাগবেই, বাধা দিস না, পরিবার ভালো ওদের। মহিমা বেগম ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, তুমি একটু এই দিকটা সামলাবে আপা, আমি একটু ওর কাছে যাই। যা, যাবি না কেন? কিন্তু ভেঙে পড়লে চলবো না কিন্তু। অনেক অনেকে ঘরে পাঠানো হলো। মহিমা বেগম ঘরের বাইরে দাঁড়াতেই বুকটা ভেঙে গেল ওনার। এই যে, আর তার অনি এখন চলে যাবে, আর কাউকে বকতে পারবে না সে। বিকালবেলায় সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচবে না কেউ। বাপ চাচার বাড়িতে না থাকলে কেউ আর বাড়িময় ছোটাছুটি করবে না। অনেক পড়াশোনা করানোর জন্য বড় চাচার পা ধরে কাঁদবে না। বড় চাচির হাতে আলু পরোটা খাওয়ার জন্য মন খারাপের নাটক করবে না ও। কত কিছুই করার জন্য এই মানুষটা থাকবে না। অনির ডাকে মহিমা বেগমের ধ্যান ভাঙল। আম্মা, অনি দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল। হুপিয়ে কেঁদে উঠে জড়ানো গলায় বলল ও, আমি এখন যাব না আম্মা। তুমি আব্বাকে নিষেধ করো না। তুমি আর আপা আব্বাকে একটু বোঝাও আম্মা। মহিমা বেগমও ঝরঝর করে কেঁদে ফেললেন। অনিকে বিছানায় বসিয়ে বললেন তিনি, কাঁদিস না মা, তোর না শখ ছিল শহরে বিয়ে করবি? ওরা শহরের মানুষ, তোর বড় চাচা মানবে না মা, জেদ করিস না। বাস্তবতা মেনে নিয়ে কেঁদে কুটে ভাসালো অনি। আজ হুট করে হয়ে যাওয়া বিয়েটা তার জীবনে কি ঝড় বয়ে আনবে তা কেউ জানে না। এতে অনির ভালো হবে না খারাপ হবে তা এখনো শুধু তাকদিরেরই বিষয়। প্রায় 15-20 মিনিট পর কাজী সাহেবকে আনলো অনির দুলাভাই। কাজী সাহেবও দেখে ঘরের ভেতরে থাকা সকল মহিলারা মাথায় কাপড় দিল। কাজী সাহেবও একটা চেয়ারে বসে পড়া শুরু করলেন।
অনিফের মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। মহিমা বেগম নিজেও কাঁদছেন। অবশেষে বুঝিয়ে সুঝিয়ে অনি 3বার কবুল পড়ে অন্যের মালিকানায় হয়ে গেল। একইভাবে ফারহানকেও বিয়ে পড়ানো হলো। তিনিও কবুল পাঠের মাধ্যমে তারা একে অন্যতে জড়িয়ে গেল। অজানা অচেনা মানুষ দুটো একে অপরের সাথে এক সুতোয় বাঁধা পড়ল। তাদের জীবন চলা কেমন হবে তা কেউ জানে না। ছোট থেকে বড় হয়ে ওঠা সেই বাড়িটা ছেড়ে আজ চলে যেতে হবে অনেকে। তার বড় বোন লাগেজ গুছিয়ে দিচ্ছে। রাতের খাবার খাইয়ে তাদের ছাড়া হলো, কিন্তু অনেকে একটা দানাও খাওয়ানো যায়নি। ফারহানদের পরিবারের বিষয়ে আগেই খোঁজ খবর নেওয়া, বিয়েতে অমত করেননি বাড়ির কর্তারা। গাড়িতে তুলে দেওয়ার সময় এসে অনির বড় চাচা তাকে বুকে জড়িয়ে ধরল। অনি কাঁদতে কাঁদতে বলল, আমাকে তাড়িয়েই দিচ্ছেন চাচা যান? আর একটু আমাকে রেখে দেওয়া যেত না চাচা? তিনি নির্বাক হয়ে অনির মাথায় হাত বুলিয়ে ভেতরে চলে গেলেন। সেই সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত কান্না করেছে অনি। তার বড় বোন এবারে সহ্য করতে না পেরে কেঁদে উঠল। জড়ানো গলায় বলল, আহানিকে রেখে দেন আব্বা। আমি বাড়ি আসলে কে আমাকে আপা বলে জড়িয়ে ধরবে আব্বা? ওকে আটকান আপনি আব্বা। শেষের কথাটা সে একটু জোরেই বলল আনিকা। ফারহানের মা ভয়ে ভয়ে একবার তাকালো ফারহানের দিকে। ফারহান এমন কান্নাকাটির শোরগোল সহ্যই করতে পারে না। ফারহানও বিরক্ত হয়ে গেল, সাথে রাগও হলো প্রচুর। অনি শেষবারের মতো তার মাকে জড়িয়ে ধরে কেঁদে কেটে বাবার কাছে আসলো। পায়ে হাত দিয়ে সালাম করে উঠে দাঁড়াতেই ভদ্রলোক ছোট মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। অনি এবারে কান্না কিছুটা কমিয়ে বলল, ভালো থাকবেন আব্বাজান, সময় মতো ওষুধ খাবেন, আর আম্মাকেও ওষুধ খাওয়াবেন। সবার দেখাশোনা করবেন, নিজের যত্ন নিবেন। আর আমার জন্য দুশ্চিন্তা করে অসুস্থ হওয়ার কোনো দরকার নেই। ওর বাবা চুপচাপ শুধু মেয়েকে জড়িয়ে ধরে আছেন। অনি ফের জড়ানো গলায় বলল, আমাকে বিদায় দিবেন না আব্বা? মহিমা বেগমও কান্না করতে করতে শাড়ির আঁচলে মুখ চেপে ধরলেন। ফারহানের মা সবাইকে আশ্বস্ত করে শেষবারের মতো কথা বলে অনিকে নিয়ে চলে এলো। এক গাড়িতে উঠলো ফারহানের বাবা মা আর ড্রাইভার। অন্য গাড়িতে চালাবে ফারহান, আর পেছনে উঠলো অনি আর ফারহানের বোন ফারিয়া। পরপর দুটো গাড়ি ছুটে চলল শহরের দিকে। অনি গাড়ির জানলার কাছের বাইরে তাকিয়ে নতুন পরিবেশটা দেখছে, আর নীরবে অশ্রু ঝরছে তার চোখ বেয়ে। বারবার মুছেও কোনো লাভ হচ্ছে না। ফারিয়া অনির একটা হাত ধরে নিচের দিকে ঘুরিয়ে নিল। নিজের হাতের সাহায্যে অনির চোখ মুছিয়ে দিয়ে বলল, ও আমাকে চেনো? অনি মৃদু মাথা নাড়িয়ে না বলল, অর্থাৎ চেনে না। ফারিয়া হেসে বলল, আমি হচ্ছে তোমার একমাত্র দজ্জাল ননদী। তোমাকে কিন্তু আমার ভীষণ পছন্দ ভাবি। অহমিয়া মৃদু হেসে জবাব দিল। তুমি অনেক ভালো আপু। ফারিয়া বেশ অবাক হয়ে বলল, দুটো কথা বললাম, এই শুনে বুঝে গেলে আমি ভালো? তুমি ভালো বলেই তো আমার সাথে আগে কথা বললে। জানো আপু, গ্রামে বড় হয়েছি তো, আমার খুব ইচ্ছে ছিল শহরে বিয়ে করার। শহরে জীবন কেমন হয় তা দেখার। অনেক দূর পড়াশোনা করার ইচ্ছেও আছে, কিন্তু অনুমতি পাইনি। অনির কণ্ঠে কিছুটা কষ্ট লুকানো। ফারিয়া কিছুটা অবাক হয়েই বলল, তুমি এত সহজেই নিজের মনের কথা আমার সাথে শেয়ার করে ফেললে? তুমি আমার সাথে থাকবে না ওই বাড়িতে আপু? এবারে ফারিয়ার মনটা কিছুটা খারাপ হলো। মন খারাপ করে সে বলল, আমি তোমার সাথে থাকতে পারবো না। মানে? আমি বিবাহিত, আর আমি আমার শ্বশুর বাড়ি থাকি। ভাইয়ের বিয়ে খেতে এসেছি। ফারিহার কথায় অনিরও মন খারাপ হলো। ফারহান এবার সামনে থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, মুখ বন্ধ না হলে গাড়ি থেকে ফেলে দেব। অনি ভীতু চোখে তাকিয়ে ফারিহার দিকে তাকালো। ফারিয়ার মাথা নত করে নিল। মনে মনে ভাবল, ফারহানের মতো এত কঠোর একটা মানুষের সাথে এই নরম মনের নিষ্পাপ ফুলটা কিভাবে থাকবে সারা জীবন। তার ভাইটা এমন হলো কেন? কি করে একসাথে থাকবে কাটা আর ফুল? বাড়িতে প্রবেশ করলে পরপর 2টা গাড়ি। ফারহানের মা দ্রুত নেমে বউ বরণের ব্যবস্থা করতে গেল। গুটি কয়েক নিকট আত্মীয় ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। ফারিয়া গাড়ি থেকে নেমে হাসি মুখে অনির হাত ধরে নামালো। অনি দুরু দুরু বুকে একবার তাকালো বাড়িটার দিকে। অল্প কিছু লোকজন হলেও অনির ভয়ে বুক ভেঙে এলো। ফারিয়ার হাতটা আরেকটু শক্ত করে ধরল সে। ফারহানও গাড়ি থেকে নামলো। অনিকে শক্ত করে ফারিয়ার হাত ধরতে দেখে বাড়ির ভেতরে চলে গেল ও। একটা বার নতুন মেয়েটাকে নতুন পরিবেশের সাথে পরিচিত হতে ন্যূনতম সহায়তাটুকু করলো না, করার প্রয়োজন বোধ করলো না ও।
ফারহানের মা হাতে মিষ্টি আর শরবত নিয়ে এসে অনেকে খাইয়ে দিয়ে ভেতরে নিয়ে গেল। ভদ্রমহিলার মুখ থেকে হাসি সরছে না যেন। মানুষ নিজের ক্ষুদ্রতম প্রত্যাশিত জিনিসটুকু পেলে যে কত খুশি হয় তা শুধু সেই অনুভব করতে পারে। সেখানে তিনি কত দিনের চা পাওয়া পেলেন। খুশি তো না কমারই কথা। বাড়িতে উপস্থিত সকলেই অনেকে দেখলো। টুকটাক প্রশ্ন জিজ্ঞাসা করলে অনেক মৃদুস্বরে জবাবও দিল। বাড়িতে কোনো কথা বলল না। 2-5 মিনিট পর ফারিহার হাজবেন্ড রাফি দেখছে একটা লাগেজ নিয়ে এসে ফারিহার মায়ের হাতে দিল। তারপর ফারহানকে ঘর থেকে টেনে বের করে নিয়ে বাইরে বেরিয়ে গেল ও। ফারহানের মা অনেককে নিয়ে ফারহানের ঘরে গেল। লাগেজ দেখে হেসে বলল ও। তোর যা কিছু প্রয়োজন তা নিয়ে আসা হয়েছে, আর কিছু দরকার হলে বললিস রে মা। জি আচ্ছা। ফারহানের মা অনির মুখে হাত ছুঁয়ে বলল, তুই করে বলছি দেখে রাগ করিস না, আর আমাকে আম্মু ডাকবি, আমি হলাম তোর দ্বিতীয় মা। অনি মনে মনে সাহস পেল। প্রচণ্ড ভয় লাগছিল এই বাড়ির মানুষগুলোকে, কেমন হবে তা ভেবে। তবে যে বাড়ির শাশুড়ি খারাপ হয় সে বাড়িতে শান্তি কম থাকে, আর বাড়ির শাশুড়ি যদি হয় নিজের মায়ের মতো সে পরিবারে বিচ্ছেদ তো দূর, ফাটল অবধি পৌঁছায় না। একটা লাল টুকটুকে শাড়ি পরানো হলো অনেকে, একদম বিয়ের সাজে সাজানো হয়েছে তাকে। হোক একটু ভিন্নভাবে, তার বিয়েটা হলো, কিন্তু তার স্বপ্ন তো পূর্ণ হয়েছে। ভীষণ পরিপাটি ঘরটা। এক কোণায় রাখা ডাবল বেডের মাঝখানে অনেকে বসানো হলো। কতজন কত রকমের মজা করলেও লজ্জাও দিল ঠিক নেই। তবুও হালাল সম্পর্কের প্রশান্তি অনেকে প্রফুল্ল করে রাখলো। রাত প্রায় 11টা ছুঁইছে। রাফিদ মজার ছলে বলল, অবশেষে শালাবাবু ফরজ কাজ সারলেন তবে? ফারহান বিরক্ত চোখে তাকালো, এরপর গম্ভীর কণ্ঠে বলল, ধরে বেঁধেই তো সারানো হচ্ছে। রাফিদ বাঁকা চোখে তাকালো ফারহানের দিকে, কণ্ঠে বিষণ্ণতা ঢেলে বলল, তুমি ভাই রসের মানুষ না, কই আমাদের মতো রসে টুসটুসে হবে, তা না কেমন জানি নিরামিষ ভোজি হয়েছ। ফারহান সরু চোখে তাকালো বোন জামাইয়ের দিকে। এগুলো কেমন ভাষা? ফারহানকে এভাবে তাকাতে দেখে রাফিদ বাঁ হাতে ডান কান আর ডান হাতে বাম কান ছুঁয়ে ঠোঁট উল্টালো। ফারিয়া এসে কোমরে হাত রেখে ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, কি কি কথা হচ্ছে তোমাদের? রাফিদ একগাল হেসে ফারিয়ার কাঁধে পেঁচিয়ে বলল, শালাবাবুকে কিছু টিপস দিচ্ছিলাম বুঝলে বৌরানী। ফারিয়া রাফিদের বাহুতে থাপ্পড় দিয়ে বলল। মা ডাকছেন, চলো তোমরা। ফারিয়া চলে যেতেই ফারহান রাফিদের পাশাপাশি চলতে চলতে নিচু স্বরে বলল, বিয়ের ঝামেলায় পড়ে পুরনো সব ভুলে গেছি এমনটা না, কথাটা মাথায় রাখবেন জামাইবাবু। রাফিদ মুখ লটকে তাকালো। ফারহান হনহনিয়ে ভেতরে চলে গেল। তাকে বাইরে রেখে বলল। রাফিদ মনে মনে ভেঙচি কেটে বলল, নিজে যেমন খাটাস আমাকেও তেমন ভাবো শালাবাবু, দেখবো কতদিন এমন থাকবো বাচ্চা। ফারহানের মা খাবার গোছাতে গোছাতে বলল, তোরা খাবি না বাবা? না আম্মু। ফারহানের মা এগিয়ে এসে ফারহানের পাশে সোফায় বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মেয়েটা নতুন পরিবেশে এসেছে, একটু সহজ হতে সাহায্য করিস। অনেকক্ষণ একাই বসে আছে, কথা বুঝিস একটু। ফারহান ফোন বন্ধ করে পকেটে রেখে দিল। মায়ের হাত দুটো নিজের মুঠোয় পুড়ে চুমু এঁকে দিল। যত সম্ভবত নরম কণ্ঠে বলল, তোমরা খুশি আম্মু? ভদ্রমহিলা উৎফুল্ল কণ্ঠে বলল। ভীষণ খুশি আমরা বাবা। ফারহান মায়ের কপালে চুমু এঁকে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। বাবা ঘুমিয়েছে? হ্যাঁ। বলেই ভদ্রমহিলা চলে গেলেন। ফারহান ফোঁস করে শব্দ ছেড়ে উঠে দাঁড়ালো। আজ থেকে একটা নতুন জীবন শুরু তার। একটা নতুন মানুষের সাথে বাঁচতে হবে তাকে। একই ঘরে বসবাস করতে হবে তাদের। একই বিছানা শেয়ার করতে হবে একে অপরের সাথে। ফারহান দরজা খুলে ভেতরে ঢুকতেই চোখ পড়ল বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা অষ্টাদশী রমণের দিকে। সে বিছানার কাছে দাঁড়াতেই অনি চোখ তুলে ঘোমটার আড়াল থেকে দেখল সাদা পাঞ্জাবি পরিহিত মানবকে। সে ধীর পায়ে নেমে ফারহানের পা ছুঁয়ে সালাম করলো। সোজা হয়ে দাঁড়াতেই ফারহান প্রশ্ন করলো, নাম কি তোমার? অনি অবাক হলো একটু। বিয়ে হয়েছে যার সাথে, সেই মানুষটার নাম এখনো অবধি জানে না এই মানুষটা। তবে কি মন থেকে এই বিয়েটা করেননি তিনি? অনি মৃদু স্বরে জবাব দিল, অনি। শুধু অনি? আগে পিছে কিছু নেই? অনামিকা শিকদার, তবে সবাই আমাকে অনি বলেই ডাকে। ফারহান নামটা জানতো, তবুও নিজে জিজ্ঞাসা করলো। কিছুক্ষণ থেমে সে ফের বলল, পড়াশোনা কত দূর? জি, এইচএসসি দিয়েছি। আরো পড়াশোনা করার ইচ্ছে আছে? অনি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ফারহান অনেকে আগাগোড়া পরখ করে বলল, ও নিজের ইচ্ছেই বিয়ে করেছো না পারিবারিক চাপে? সত্যি করে বলবা। নিজের ইচ্ছাতে।
আমার দিকে তাকাও। অনি দুরু দুরু বুকে মুখে তাকালো। ফারহান অনির ঘোমটা তুলে দিয়ে পেছনে দুহাত বাঁধলো। সরাসরি অনির চোখের দিকে তাকিয়ে বলল, তোমাকে আগে জানিয়ে দেই অনি, আমি যেমনটা লাইফ লিড করি তুমি তা পারবে না, তা স্বাভাবিক। তবে ভুল করলে যে আমার কাছ থেকে কোনো ক্ষমা পাবে তা ভেবো না। আমি ডিসিপ্লিনের বাইরে 1 সেকেন্ডের জন্যেও কিছু পছন্দ করি না। তুমিও যদি ব্যতিক্রম কিছু করো তবে শাস্তি পাবেই। সে নিজ ইচ্ছায় হোক বা পারিবারিক চাপে হোক, বিয়ে হয়ে গেছে মানে তুমি এখন আমার মালিকানাধীন। আমি যা বলবো তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে তোমায়। আমি যদি সারাদিন না খেয়ে থাকতে বলি তোমায় তাই থাকতে হবে। আমি যদি তোমায় মরেও যেতে বলি তোমায় তাই করতে হবে। আমার অনুমতি ব্যতীত বাড়ির বাইরে পা ফেলতে পারবে না। শেখ পরিবারের সবাই উচ্চ শিক্ষিত, তাই তোমাকেও পড়াশোনার অনুমতি দিচ্ছি। তবে তার পাশাপাশি সংসারও সামলাতে হবে। আমার বাবা মায়ের সাথে উঁচু গলায় কথা বলা যাবে না। আমার কথার পরে দ্বিতীয় কোনো কথা বলা যাবে না। সব সময় সুশৃঙ্খল, সুশীল এবং মার্জিতভাবে চলতে হবে। পালন করা ব্যতীত কোনো সেকেন্ড অপশন তোমার কাছে থাকবে না। আমি তোমায় বোঝাতে পেরেছি অনি? অনি বুক চাপা কষ্ট নিয়ে জড়ানো গলায় বলল। জি, বুঝেছি। ফারহান কিঞ্চিত হাসলো। কি হয়তো, তবে তার ধরা পড়ল না। এক ধাপ এগিয়ে সে বলল, ও। কিছু খাবে? অনি ভয়ে এক ধাপ পিছিয়ে গেল, কাপা কাপা গলায় বলল, না, খাবো না। ফারহান শেষবারের মতো অনির শুভ্র রাঙা মুখটা পুরোপুরি দেখে বলল। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ো। অনি একবার চোখ তুলে ফারহানের দিকে তাকিয়ে পেছনে করলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘোমটা খুলে ফেললো ও তারপর ওয়াশরুমের দিকে হাঁটা শুরু করলো। ফারহান রুমের লাইট নিভিয়ে 3 রঙা লাইটটা জ্বালিয়ে দিল। 3 রঙা আলোতে অনির ফর্সা ঘাড়ে চোখ পড়তে ভুল হলো না ওর। নির্দিষ্ট জায়গা রেখে ফারহান একপাশে শুয়ে পড়ল। হাত মুখ ধুয়ে অনির রুমের মাঝামাঝি এসে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে বলল, ও। একটা শহুরে জীবন চেয়েছিলাম, অনেক দূর পড়াশোনা করতে চেয়েছিলাম। তবে কি পেলাম বা পাবো কিছুই জানি না। না পাওয়ার খাতাটুকু পূর্ণ হবে তো? চোখে জমা হওয়া অশ্রু সযত্নে মুছে জায়নামাজ খুলছিল। আশেপাশে তাকিয়ে পেয়েও গেল। একরাশ কাজা নামাজ আর 2 রাকাত নফল নামাজ পড়ে মোনাজাত শেষ করলো ও জায়নামাজ ভাঁজ করতে করতে একবার বিছানায় শুয়ে থাকা ফারহানের দিকে তাকালো। ঘুমিয়ে গেছে হয়তো। থাই গ্লাসের জানলা দিয়ে আকাশে জল জল করে থাকা চাঁদের পানে চেয়ে বিছানার অপর পাশে শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তিতে বিছানায় শরীর এলিয়ে দিতেই রাজ্যের ঘুম নেমে এলো চোখে। অনেক ঘুমিয়ে পড়তেই ফারহান চোখ মেলে তাকালো। ঘুমানোর সুযোগ নিয়ে স্পর্শ করলো না ও। ব্যালকনিতে গিয়ে গ্লাসের ওপাশ থেকেই তীক্ষ্ণ চোখে দেখলো নিজের সহধর্মণীকে। বন্ধ কাজল কালো নেত্রপল্লব জোড়া যেন কোনো সৌন্দর্যের রহস্যে ঘেরা প্রতীক। ফারহান আজ বহু বছর পর মুচকে হেসে বলল, মানতেই হবে মারাত্মক সুন্দর আছে আমার মহারানী। ফজরের আজান শুনতেই ঘুম ভেঙে গেল অনির। একটা নতুন সকাল বেলার সূচনা, নতুন জীবনের নতুন এবং প্রথম সকাল কেমন হবে তা দেখার পালা। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। হালকা সূর্যের আলো ছড়িয়ে পড়েছে ধরণীতে। মুচকি হাসলো অনি। সূর্য উদয়ের এই সময়টা ভীষণ পছন্দ তার। একবার তাকালো পাশে শুয়ে থাকা তার ব্যক্তিগত পুরুষটার দিকে। লোকটা নিঃসন্দেহে সুন্দর, তবে একটু কঠোর বেশি হয়তো। ধীর পায়ে বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে অজু করে এসে দেখলো ফারহান ওঠেনি। অনেকক্ষণ ধরেই বিছানার পাশে দাঁড়িয়ে থেকেও ঠিক করতে পারলো না ডাকবে কিনা ডাকবে না। ভয় হচ্ছে ওর, যদি শাস্তি দেয়। বেশ খানিকক্ষণ চিন্তা করে হাত বাড়ালো ডাকার উদ্দেশ্যে। তখনই ফারহান চোখ মেলে তাকিয়ে খপ করে হাত ধরে ফেললো তার। হাত ধরে হালকা টান দিল। অনি সামান্য হেলে পড়লো ফারহানের দিকে। ঘাবড়ে গেল ও। ফারহান ভ্রু উঁচিয়ে সন্দিহান কণ্ঠে বলল, কি করছিলে? অনি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ওই ওই আজান হচ্ছিল তাই ডাকতে আসছিলাম। ফারহান মনে মনে হাসলো। ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। আরেকটু নিজের দিকে ঝুঁকিয়ে নিয়ে এসে কোমল স্বরে বলল, ও। ভয় নেই, আগামী দিন থেকে ডেকে দিবে, মনে থাকবে। অনি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ফারহান হাত ছেড়ে দিতেই সে প্রাণে বাঁচল। এতক্ষণ মনে হচ্ছিল গলার শ্বাসটা আটকে ছিল। ফারহানও হাত মুখ ধুয়ে অজু করে আসলো। দুজনে একসাথেই ফরজের সালাত আদায় করলো। অনি মনে মনে ভীষণ খুশি হলো। এই বাড়িতে প্রথম সকালের নামাজটা সে একসাথে পড়তে পেরেছে। অনি শাড়ি পাল্টে একটা হালকা গোলাপি রঙের শাড়ি পরল। ফারহান বাইরে বেরিয়ে গেছে, কিছু বলে যায়নি অবশ্য।
অনি রান্নাঘরে গিয়ে দেখলো ফারহানের মা কাজ করছে। সে হেসে সালাম দিল। আসসালামু আলাইকুম আম্মু। ভদ্রমহিলা হয়তো এই সময় অনেকে আশা করেনি, তাই হঠাৎই কথা বলে কিছুটা চমকে উঠে পিছনে ফিরলেন। অনেকে দেখে তার খুশি হয়ে যেন মগডাল ছেড়ে আকাশচুম্বী হলো। দ্রুত জড়িয়ে ধরে পিঠে হাত বোলাতে বোলাতে আলতো হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। এত সকালে ওঠার কি দরকার? এত তাড়াতাড়ি উঠেছ কেন মা? ওই আমার তাড়াতাড়ি ওঠার অভ্যেস তো, কাজ করে দেই। ভদ্রমহিলা ব্যস্ত হয়ে গেলেন, তাড়াহুড়ো করে বললেন, না না, তুই কাজ করবি কেন? যা গিয়ে রেস্ট কর। না আম্মু, একটু সাহায্য করি। ভদ্রমহিলা সন্তুষ্টি হাসলেন, মাথা নাড়িয়ে বললেন তিনি। বেশি কাজ করতে দেবো না কিন্তু। অনিও তার সাথে হাসলো। দুজন মিলে টুকটাক কাজ করতে করতে প্রায় সব কাজই শেষ করে ফেললেন। অনি মৃদু স্বরে বলল, একটা কথা জিজ্ঞেস করবো আম্মু? তোকে অনুমতি নিতে কে বলেছে? তোর যখন যা খুশি তুই বলবি, এরপরে যেন এমন না দেখি। জি আচ্ছা, আপনার নাম কি আম্মু? ভদ্রমহিলা শব্দ করে হাসলেন। ভীষণ মজা পেয়েছেন যেন। হাসি মুখে তিনি বললেন, এই কথা জিজ্ঞেস করতে এত সংকোচ? আমার নাম সায়রা শেখ। খাবার টেবিলে বসে সবাই অনির প্রশংসা করলো। সকাল সকাল উঠে পড়ার সবাই বেশ খুশি। ফারহানের প্লেটে রুটি তুলে দিয়ে সায়রা শেখ বাকিদের খাবার বেড়ে দিতে গেলেন। ফারহান সকালে ভারী খাবার খায় না। সে ভ্রুকুচকে রুটিটা উল্টে পাল্টে দেখলো। তার মা যে বানায়নি তা নিশ্চিত। ফারহান মুখ তুলে লাজুক হাসিতে মত্ত অনির দিকে তাকালো। পরপর চোখ মুখ গম্ভীর করে একটা রুটি খেয়ে উঠে পড়ল। যাওয়ার আগে অনিকে বলল, অনামিকা ঘরে এসো। কথাটা বলেই ফারহান হাত ধুয়ে চলে গেল। সায়রা শেখ অনিকে ঠেলে বলল, যা যা ঘরে যা, তোর বাইরে কোনো কাজ নেই। এমনিতেও আমার ছেলেটা ছুটি কম, এই কদিন কাছাকাছি থাকবি। অনি ভীষণ লজ্জা পেল। লজ্জায় লাল হয়ে উঠল ফর্সা মুখমণ্ডল। অনি মাথা নিচু করে ঘরে ঢুকলো। ফারহান কিছু বলল না, চুপচাপ হেঁটে গিয়ে দরজা বন্ধ করে দিল। অনি পেছনে ঘুরতে যাবে, ঠিক সেই সময় ফারহান পেছন থেকে এসে অনির বা হাত মুচড়ে ধরল পিঠের সাথে। অনি অবাক হওয়ার সময় পেল না। হাতের ব্যথায় আপনা আপনি মুখ থেকে ব্যথাতুর শব্দ বেরিয়ে এলো। ফারহান আরেকটু শক্ত করে হাত চেপে ধরল। অনি ফুপিয়ে কেঁদে উঠে বলল, ব্যথা পাচ্ছি, ছেড়ে দিন না। কি করেছি আমি? ফারহান হাত হালকা ছেড়ে দিল। সেকেন্ড খানিক পর আরো শক্ত করে চেপে ধরল। অনি না চাইতেও শক্ত করে কেঁদে ফেলল। আকুতি ভরা কণ্ঠে বলল, দয়া করে ছেড়ে দিন, ভীষণ ব্যথা পাচ্ছি, ছেড়ে দিন। কি করেছি আমি? ফারহান ছাড়ল না, দাঁত কটমট করতে করতে লাগলো। অনি কাঁদতে কাঁদতে অস্ফুট স্বর আওড়ালো, আম্মা কোথায় তুমি? ফারহান অনির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আমি 12 সেন্টিমিটার সাইজের বেশি বড় রুটি খাই না। বেশি তৈলাক্ত খাবার আমার পছন্দ না। আনহেলদি কোনো খাবারও আমি খাই না। না পারলে রান্নাঘর অবধি পৌঁছানো দরকার নেই, তবুও এরপর থেকে যেন এমন ভুল আর না দেখি। অনি মৃদু কেঁপে উঠল। হাতে থাকা কাচের চুড়ি দুটো ভেঙে মেঝেতে পড়ে গেল। হাতের চামড়াও কেটে গেল। হালকা রক্তও বেরিয়ে এলো। কোনো মতে উচ্চারণ করলো, আর এমন হবে না, এবারের মতো ছেড়ে দিন। সকালবেলা রান্না করার সময় অনি রুটি বেলে দিয়েছিল। সায়রা শেখ অতিরিক্ত খুশি থাকার দরুন কিছুই খেয়াল করেনি। তবে কতটুকুই আর বড় হবে, হতে পারে 2-3 সেন্টিমিটার বড় হয়েছে। ফারহান অনির হাত ছেড়ে দিল। অনি হাত ধরে ফুপিয়ে উঠল। অনিকে আগাগোড়া পরখ করে ফারহান একবার হেসে বলল, ভুল যেহেতু করেছো শাস্তি তো পেতেই হবে। অনেক কিছু বলার আগেই ফারহান তাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। অনির ব্যথায় নীল হয়ে যাওয়া মুখটা ভীষণ করুণ দেখালো। কিন্তু নিজের বাবা মা এখানে নেই তাকে আঁকলে নেওয়ার জন্য। নেই নিজের পরিবারের কেউ যারা একটু আঁকলে ধরে ব্যথার জায়গায় মলম লাগিয়ে দিবে। এভাবেই সহ্য করতে হবে তাকে সারাটা জীবন। নাকি পারবে না সারা জীবন? ভাগ্য এই কোন জীবনে এনে ফেললো তাকে? তবে এমনই কি শহর জীবন, নাকি সে প্রত্যন্ত অঞ্চলে বেড়ে উঠেছে বলে এমন বৈষম্য? দুপুর 12টার দিকে অনি একেবারে গোসল সেরে একটা জামদানি শাড়ি পরল। মাথায় স্বভাব মতোই আঁচল টেনে রান্নাঘরে গেল শাশুড়িকে সাহায্য করতে। সায়রা শেখ খুশিতে গদগদ হয়ে উঠলেন। ছেলে মেয়ে দুটো যত তাড়াতাড়ি নিজেদের মানিয়ে নেবে ততই ভালো। কারোর চোখে না পড়লেও ফারিহার চোখ বাঁধলেও অনির কেটে যাওয়ার হাতের জায়গাটুকু। ভ্রুকুচকে অনেক কেটে যাওয়া হাতটা নিজের হাতে তুলে নিয়ে জিজ্ঞাসা করলো, আল্লাহ, হাত কাটলে কিভাবে তুমি? কাজ করতে কে বলেছে তোমায়?
অনি অপ্রস্তুত হলো, বুকের ভেতর ঢিপ ঢিপ করছে ওর। সত্যি কথা বলতে দিলে শান্ত বাড়িটায় অশান্তির সৃষ্টি হবে। সাইরা শেখও বিচলিত হয়ে গেলেন। হাত উল্টে পাল্টে দেখতে ব্যস্ত কণ্ঠে শুধালেন। হাত কাটলে কি করে রে মা? অনি ভয়ে কিছুটা কুঁকড়ে এলো। কি বলবে ভেবে পাচ্ছে না। অত্যন্ত ভয়ে মৃদু হাত কাঁপছে তার। চট করে হালকা হাসার চেষ্টা করে আস্তে করে বলল। কাচের চুড়ি পরেছিলাম, খুলতে গিয়ে ভেঙে গেছিল। ভুলবশত তাতে লেগে কেটে গিয়েছে। বেশি কিছু হয়নি আম্মু। আর আপু, তুমিও চিন্তা করো না তো, আমি একদম ঠিক আছি, দেখো। শেষের কথাটা ফারিয়াকে উদ্দেশ্য করে বলল অনি। তারপর জোর করে একটু সাহস করে দিতে চাইলো। তিনজন মিলে হাসি মজা করতে করতে কাজ শেষ করলাম। জোহরের নামাজ শেষে আজিজ শেখ ও রাফির আর ফারানকে খেতে বসে বলা হলো। খাবারগুলো টেবিলে এনে একে একে সাজিয়ে দিল তিনজন। সাইরা শেখের কঠোর হুঁশিয়ারি অনেক নিজেকে এই বাড়ির বউ বলে দাবি করতে পারবে না। হলে মেয়ে হবে, নয়তো কেউ না। শেষ বাটিটা নিয়ে রান্নাঘরের দরজায় পার হতেই মাথাটা চক্কর দিয়ে উঠল অনির। সাথে সাথে দরজার হাতল ধরে নিজেকে ধাতস্থ করে নিল। পেটে চিনচিনে ব্যথা অনুভব হতেই মনে পড়ল কাল দুপুরে শেষবার খেয়েছিল ও। এরপর পানি খেয়েছে কিনা মনে নেই। সাইরা শেখও আটকে উঠলেন। দৌড়ে এসে অনিকে আগলে ধরে বললেন তিনি। কি হয়েছে? ঠিক আছে মা। আমার কিচ্ছু হয়নি আম্মু, আপনি খাবার বেড়ে দিন ওনাদের। সাইরা শেখের কথা শুনে সকলেই সেদিকে তাকিয়ে রইল। সাইরা শেখ কিছুটা সন্দেহহীন গলায় বললেন। কাল রাতে কিছু খেয়েছিলি? অনি মাথা নুইয়ে নিল। মিথ্যা সে বলতে পারে না, গলায় আটকে আসে। সত্যি বলতে কি এই বাড়িতে তার মিথ্যা বলার প্রয়োজন পড়েনি, কিন্তু সকালে ফারানের ব্যবহারটুকু আড়াল করতে মিথ্যা বলেছে ও। সাইরা শেখ বুঝলেন অনি রাতেও খায়নি, সকালেও ফারান ডাকায় তিনি ঠেলে পাঠিয়েছিলেন। সকালেও খায়নি মেয়েটা। হাত ধরে নিয়ে গিয়ে জোর করে টেবিলে বসিয়ে দিলেন। কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে বললেন তিনি। মেয়েটা কাল দুপুর পর থেকে না খাওয়া। তোমার কি খেয়াল রাখা উচিত ছিল না ফারহান? ফারহান একবার অনিকে দেখে মায়ের দিকে তাকালো। সাইরা শেখ এখন রেগে আছেন। ফারহান নম্র কণ্ঠে বলল। পরের বার থেকে খেয়াল রাখবো আম্মু। খাবার জন্য অনিকে জোর করা হলে সে ভয়ে ভয়ে ফারহানের দিকে তাকালো। শাশুড়ির জোরাজুরিতে এক লোকমা মুখে তুলতেই গলায় খাবার বাঁধিয়ে বসলো ও। ফারহান দ্রুত পানি এগিয়ে দিয়ে বলল। ধীরে সুস্থে খাও। অনি যেন প্রাণ ফিরে পেল। চুপচাপ খেয়ে উঠে গেল। একে একে সকলের খাওয়া শেষ হওয়ার পর্যন্ত শাশুড়ির সাথে দাঁড়িয়ে রইল। সকলে একসঙ্গে বিশ্রাম নিতে গেলেও ফারহানের মা ওনার স্বামীকে বললেন। শুনছো, মেয়েটাকে তো হুট করে নিয়ে চলে এলাম, কিছু তো দিতে হবে। আজ আবার দেখলাম কাচের চুড়িতে হাত কেটে ফেলেছে মেয়েটা। বলছিলাম কি, মেয়েটাকে সাথে নিয়ে স্বর্ণের দোকানে কিছু বানাতে দিয়ে এসো। আজিজ শেখও হাসলেন। 30 বছরের সংসারে তার স্ত্রী কখনো ভুল সিদ্ধান্ত নেননি আজ পর্যন্ত। অনিকে ডেকে পাঠালেন তিনি। অনি এসে প্রথমেই সালাম দিল। আজিজ শেখ তাকে পাশে বসতে বললেন। সে বসলে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন। কেমন এলোমেলো ভাবেই তোমাকে নিয়ে চলে এলাম বাবার বাড়ি থেকে। তোমার হয়তো অনেক স্বপ্ন ছিল নিজের বিয়ে শাদী ঘর সংসার শ্বশুর বাড়ি নিয়ে, কিছুই তো পূরণ হতে দিলাম না। আজ আমার সাথে চলো, তোমার জন্য ছোট্ট কিছু উপহারের ব্যবস্থা করি অন্তত। কি যাবে না আম্মু? অনি অবাক দৃষ্টিতে তাকালো। সাইরা শেখ তাকে স্বর্ণের কথা বলতেই আটকে উঠল যেন। আজিজ শেখকে জড়িয়ে ধরে বলল। পরিবারের চেয়ে বড় অলংকার আর কি আছে পৃথিবীতে আব্বু? আমি অনেক ভাগ্য করে আপনাদের পেয়েছি। আমার দ্বিতীয় মা বাবার বাড়ি পেয়েছি। আমার ওসব কোনো উপহার লাগবে না। তার চেয়ে বরং একদিন সময় করে আমায় ঘুরতে নিয়ে গেলেন, কি হবে না? আজিজ শেখ প্রশান্তিতে হাসলেন। কি সুন্দর বিনা সংকোচে আবদারখানা করলো মেয়েটা। তিনি হাসি মুখে জিজ্ঞাসা করলেন। পাগলি মেয়ে, ঘুরতে খুব ভালোবাসো আম্মু? আমি ওই বাড়িতে থাকতে কখনো বেড়াতে দেইনি। এই শহরেই আমার মামার বাড়ি, তবুও আসতে দেইনি, তাই ভীষণ ভালো লাগে। টুকটাক কথা বলে অনি চলে গেল। আজিজ শেখ ফারহানকে ডেকে পাঠালেন। ফারহান বাবার ঘরে ঢুকে সালাম দিল। আজিজ শেখ চেয়ারে দুলতে দুলতে চোখ বন্ধ করে গম্ভীর কণ্ঠে বললেন। আশা করি তোমার মতন ছেলেকে বোঝাতে হবে না, বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। তোমাকে সারা জীবন কিছু দিতে পারি বা না পারি, একজন উত্তম জীবনসঙ্গী দিয়েছি ফারহান। তোমার সেই অর্ধাঙ্গিনীকে অবহেলা করার সাহস দেখিও না। মেয়েটা নিতান্তই বাস্তব জীবনে পিছিয়ে, বাস্তবতা সম্পর্কে কিছুই বোঝে না। তুমি চাইলে এখনো তাকে নিজের মতন করে গড়ে নিতে পারবে, নইলে
এই যুগে এসো কোনো মেয়েকে স্বর্ণের উপহার দিতে চাইলে সে বলতে পারে পরিবারের চেয়ে বড় অলংকার আর কিছুই নেই। মেয়েটা ঘুরতে ভালোবাসে, বাবার বাড়ি থেকে সে সুযোগটা পায়নি। বিকেলে বাইরে নিয়ে যেও, আর কাল তার বাবার বাড়ি থেকে ঘুরে আসবে। উপদেশ ভেবো না ফারহান, আদেশ দিলাম, বাকিটা তোমার বিষয়। জি আচ্ছা আব্বু। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ফারহান মনে মনে ভাবলো, একদিনেই মেয়েটা কেমন সবাইকে হাত করে নিয়েছে। এটা নিয়ে একটু শাস্তি দেওয়ার অভিনয় করা যাক। তবে মনের ইচ্ছেটুকু মনেই পৃষ্ঠ হয়ে গেল ফারহানের সম্মুখে দৃষ্টিটুকু দেখে। অনির পরনে বেগুনি রঙের শাড়ি, কোমরের নিচ অবধি ছাড়ানো, ভেজা চুলগুলো খোলা। আপন মনে ঘরটা টুকটাক গুছিয়ে জামা কাপড়গুলো তুলে রেখে পেছনে ফিরতেই চমকে উঠল ও। ভয়, লজ্জা, অস্বস্তি একসাথে মিলেমিশে একাকার। ফারহান দাঁড়িয়ে আছে সামনে, বুকে হাত বেঁধে। অনি তাড়াহুড়ো করে শাড়ির আঁচল টেনে মাথায় দিল, মাথা নিচু করে নিল। হাত পা মৃদু কাঁপছে, ভয় পাচ্ছে হয়তো। এই ভয়ই পাই মেয়ে, এত ভয় পাই এই মেয়ে। ফারহান শব্দহীন হাসল, হাত বাড়িয়ে অনির নুয়ে রাখা মাথার উপর থেকে আঁচলটা ফেলে দিতেই আরেক দফা চমকে উঠল মেয়েটা। এক পলক ফারহানকে দেখে আবার মাথা নিচু করে নিল। শুভ্র রঙা ঘাড়ে উকি ঝুঁকি দিতে থাকা তিলটায় চোখ আটকালো ফারহানের। হাত বাড়িয়ে সেটা ছুঁয়ে দিতে মন চাইলো, দিলেও তাই। দিবে না কেন? তার একান্তের ব্যক্তিগত বৈধ নারী এটা। অনি কেঁপে উঠল হঠাৎই স্পর্শে। ফারহান কাঁপতে থাকা লাজুক রমণীটি দেখে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে তিলটায় হাত বোলাতে বোলাতে বলল, তোমার এই তিলটা বাইরের কেউ কখনো দেখেছে অনামিকা? অনি মৃদু মাথা নাড়িয়ে না বোঝালো। ফারহান হাসলো, তিলটা ভীষণ পছন্দ হয়েছে তার, কেমন চুম্বকের মতো টানছে। নিজ ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ছোট ছোয়ালো সেখানে। অনির শরীরটা কাঁপছে। কখনো কোনো পুরুষের সংস্পর্শে আসা অনির পক্ষে এতটুকু সহ্য করা দায়। সে কখনো ভাই তো দূর, বাবা চাচাদেরও বুদ্ধি হওয়ার পর থেকে জড়িয়ে ধরেনি। অথচ হুট করেই পরিচিত হওয়ায় এই পুরুষটার সমস্ত বেসামাল স্পর্শ তাকে সহ্য করতে হবে। কঠিন তো বটেই। অনেক কাঁপতে থাকা শরীরটা দেখে আরো খানিকটা বেসামাল হলো সম্মুখের মানুষটি। আরেকটু কাছে টেনে নিতে ঘোর লাগা কণ্ঠে বলল, বিকেলে ঘুরতে নিয়ে যাব, রেডি হবে। তবে তার বিনিময়ে আমার এখন কিছু একটা চাই। বিকেলবেলা ফারহান অনিকে নিয়ে ঘুরতে বের হলো। যদিও অনি বার কয়েক নিষেধ করেছে। 2-3টে জায়গায় ঘোরাঘুরি শেষে রেস্টুরেন্টে গিয়ে খাবার খেলো দুজনে। ফারহান ভেবেছিল অনি হয়তো এসবে অভ্যস্ত নয়, কিন্তু তাকে অবাক করে দিয়ে অনি তার সাহায্য ছাড়াই মার্জিত ভঙ্গিতে চুপচাপ খাবার খাচ্ছে। প্রশ্নোত্তর ব্যতীত দ্বিতীয় কোনো শব্দ করেনি। সন্ধ্যা নেমেছে, বাড়ি ফিরতে হবে। ফারহান সামনে হাঁটছে, একটু পেছনে অনি দাঁড়িয়ে। কিছুটা দূরেই গাড়ি পার্ক করা, তাই তাকে ফারহান দাঁড়িয়ে থাকতে বলল। আচমকা পরিচিত ডাক শুনে ভয় পেল অনি। পাশে তাকিয়ে পরিচিত মামাতো ভাই সাকিবকে দেখে বিস্ময় নিয়ে তাকালো। সাকিব হেসে অনির মাথায় টোকা দিল। অনি চোখমুখ কুচকাতে মৃদু হেসে বলল, বাহ রে, বিয়ে হয়ে গিয়েছে বলে এখন আমার মতো সিঙ্গেল মানুষগুলোর চিনতেও পারবে না। আহা, কষ্টে বুকটা ফাইটটা যায়। অনি হেসে ফেলল। সাকিব তার চেয়ে 2 বছরের বড়। যদিও দেখা সাক্ষাৎ কম হয়, তবুও বেশ ভালো সম্পর্ক তাদের। অনি মৃদু হেসে বলল, তোমরা কি আর ভোলার মতো মানুষ বলো ভাইয়া? বুঝেছি। তা তুই এখানে যে? অনি লজ্জা পেল কিঞ্চিত। সাকিব তা বুঝে অনিকে টিপকনি কেটে বলল, জামাইয়ের সাথে ঘুরতে এসেছিস বুঝি? ইস, আবারও কষ্ট পেলাম। এভাবে আমাকে না ঠকালেও পারতিস, তোর সব ইচ্ছে পূরণ করতাম। অনি কটমট দৃষ্টিতে তাকাতেই সাকিব শব্দ করে হাসল। অনি নিজেও হাসল। তার সব ভাইগুলোর মধ্যে এই ভাইটা একটু বেশি ভালোবাসে তাকে। তার কত শখ আহ্লাদ পূরণ করেছে। সাকিব আশেপাশে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি রে, তোর মহারাজা কই? তাকে তো দেখছি না। একটা বার দেখবো না আমার হুপি কেমন বুইড়া বেটার সাথে আমার জান্টুসকে বিয়ে দিয়ে দিল? এবার কিন্তু বেশি বেশি করে ফেললে ভাইয়া, আমি কিন্তু রাগ করব। আচ্ছা বাবা, হয়েছে, আর প্রমাণ দিতে হবে না। তুই জামাই পাগল। এখন আমার প্রতি একটু সদয় হয়ে তোর মামিজানকে বল আমাকে বিয়ের পিঁড়িতে বসাতে। বলবো বলছো তো? অনেক চোখ ছোট ছোট করে কথাটা বলতেই আটকে উঠল সাকিব। বুক হাত চেপে বলল, খবরদার বলিস না বনু, নয়তো তোর মামিজান আমাকে বিয়ের পিঁড়িতে বসানোর আগেই শুলে চড়াবে। অনি হেসে ফেলল। সাকিব মনে পড়ার ভঙ্গিতে বলল, কাল ওই বাড়ি যাবি না? আমরা তো যাব। ফুপি দাওয়াত করেছেন, বলেছেন তোরাও আসবি। সে যাই বল অনি,
তুই কিন্তু আমায় মারাত্মক বড়সড় একটা ধোঁকা দিয়েছিস। আমি তো জানি না ওই বাড়ি যাব কি না। সাকিব প্রসঙ্গ পাল্টে অনেকে একটু ঝালালো। কথা শেষ করে যাওয়ার সময় হাত বাড়িয়ে সালাম দিল অনেকে। এটা প্রতিবারই হয় যখনই তাদের দেখা বা বিদায় বেলা। এই কাজটা এক প্রকার অভ্যাসে পরিণত হয়েছে। সাকিব আবার জ্বালিয়ে বলল, যা বিয়ের মহিলা, তোর বুইড়া জামাইরে নিয়ে সুখে সংসার করিস। অনি মৃদু রেগে ভাইয়া বলতে সাকিব হেসে বিদায় নিয়ে চলে গেল। সাকিব চলে যেতেই ফারহান সেখানে গাড়ি নিয়ে এলো। নিঃশব্দে দরজা খুলল। অনি চুপচাপ উঠে বসলো। ফারহান কথা বলছে না দেখে সেও আগ বাড়িয়ে কিছু বলতে গেল না। পরে যদি রেগে যায় তবে বোকা অনি বুঝলো না ওপাশের ব্যক্তিটা ইতিমধ্যেই ভয়ঙ্কর পরিমাণে রেগে আছে। আর অনির এই নিঃশব্দতায় সেই রাগ আরেকটু উঁচু করলো। অন্য পুরুষের সঙ্গে হেসে হেসে কথা বলা আজ দেখাবে তাকে বাড়ির বউদের কিভাবে থাকতে হয়। পুরো রাস্তা নিস্তব্ধে কাটলো। বাড়ির বাইরে গাড়ি থামিয়ে অনেকে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে গেল ফারহান। অনেকে ভড়কে গেল। সে তো কিছুই করেনি, তাহলে উনি রেগে গেলেন কেন? সে যতক্ষণে এইসব চিন্তা করছে ততক্ষণে তারা রান্নাঘরের উপস্থিত হয়েছে। ফারহান আশেপাশে তাকালো। সায়রা শেখ চা তৈরির জন্য পানি বসিয়েছেন। দুজনকে একসাথে দেখে কিছু বলতে নিবে এর আগেই ফারহান একটা ভয়ঙ্কর কাজ করে বসলো। গ্যাসের চুলায় গরম হতে থাকা পানির মধ্যে অনির হাতটা শক্ত করে চেপে ধরল। আকস্মিক ঘটনায় সায়রা শেখ হতভম্ব হয়ে মুখে আঁচল চেপে ধরলেন। অনির অবাক হওয়ার রেশ কাটতেই তীব্র চালায় চিৎকার করে উঠল। যদিও খুব একটা জোরে চেঁচায়নি, তবু ফারহানের রাগ হলো। এই হাত দিয়েই তো অন্য পুরুষের সাথে হ্যান্ডশেক করেছিল, তাই না? তবে লাগুক না যন্ত্রণা, হোক না জ্বালা। অনির মৃদু চিৎকার শুনে সায়রা শেখও বাস্তবে ফিরলেন। এতক্ষণ সবকিছু ভ্রম মনে হচ্ছিল, কিন্তু এটা তো বাস্তব। তিনি চেঁচিয়ে উঠে ফারহানকে ছাড়ানোর চেষ্টা করলো। তার চিৎকার শুনে সকলেই রান্নাঘরে উপস্থিত হলো। ফারিয়াও উপস্থিত ঘটনা দেখে হতভম্ব হয়ে চিৎকার করে উঠল। ফারিদ আর আজিজ শেখও ফারহানকে টেনে সরিয়ে আনলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই সপাটে একটা থাপ্পড় বসালেন ফারহানের বাবা। আজ প্রথমবারের মতো ছেলের গায়ে হাত তুললেন তিনি। অনি ভয়ে জমে যাচ্ছে। হাতের জ্বালা পোড়ার সহ্য সীমার বাইরে। অনবরত টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে চোখ বেয়ে, কিন্তু শব্দ করে কাঁদতে পারছে না ভয়ে। আজিজ শেখ রাগে ফুসতে ফুসতে ফারহানকে জিজ্ঞাসা করলেন, আমাকে এই মুহূর্তে তুমি বলো, কোন অপরাধে মেয়েটার সাথে তুমি এমন আচরণ করার সাহস পেলে? বাবা মনে হয় না আমায়? কি উপদেশ দিয়েছি তবে আমি তোমাদের সারা জীবন? কিছুই কি দিতে পারিনি ফারহান? হয়তো পারিনি, তাই আজ এই দিন দেখতে হলো। প্রথম দিকে শক্ত কণ্ঠে কথা বললেও ধীরে ধীরে তার কণ্ঠ বুঝে এলো। কণ্ঠে নেমে এলো এক আকাশস্পর্শী না পারার আফসোস, একজন আদর্শ বাবা হতে না পারার আক্ষেপ, অপারগতা। স্বামীর এইরূপ অবস্থা দেখে ডুকরে কেঁদে উঠলেন সায়রা শেখ। তিনি ব্যর্থ মা, তিনিও পারেননি ছেলেটাকে বদলাতে। শেষমেশ একটা নিষ্পাপ মেয়ের জীবন জাহান নামে ডেকে এনেছে। ফারহান প্রথমে উত্তর দিল না, কিছুক্ষণ পর শক্ত কণ্ঠে বলল, সেই আলালের ঘরের দোলালিকে বলে দেবেন আব্বু, এই বাড়ির মেয়ে বউরা বাইরের পুরুষের সঙ্গে মেলামেশা করে না। আজিজ শেখ নিজেকে সামলে অনেককে জিজ্ঞাসা করলেন কি হয়েছে, কিন্তু অনেক পানির বহর ছুটাতে থাকা চোখ দুটোতে বিস্ময় নিয়ে কেবল অপলক তাকিয়ে আছে নিজের স্বামী নামক মানুষটার দিকে। এতটা অবিশ্বাস নিজের সহধর্মিণীর উপরে! একটাবার তো চিকিৎসা করতে পারতো, নাকি পারতো না? আজিজ শেখ অনির মাথায় হাত রাখতেই অনি ঝরঝর করে কেঁদে ফেললো। আবারও জিজ্ঞাসা করলো সে তার তার স- আর সাকিবের সম্পর্কের বিষয় আর ততটুকু সময়ের সমস্ত কথোপকথন এক এক করে বলল। কান্না এখনো থামেনি। সবটুকু শুনে কেবল সকলেই শুধু বিস্ময় নিয়ে তাকালো ফারহানের দিকে। তবে এত কিছুর মাঝেও একটা ব্যক্তি হেসে ফেলল, আর তিনি হলেন আজিজ শেখ। অনেকে বুক থেকে ছাড়িয়ে এক বুক চাপা কষ্ট নিয়ে ছেলের কাঁধে হাত রেখে আবারও হাসলেন। ভেঙে চুরমার হয়ে যাওয়া কণ্ঠে শুধু আওড়ালেন, আমি তোমায় আজও মানুষ বানাতে পারলাম না। এই আফসোস আজ আমায় দাফন করে দিল ফারহান। শুধু খাটিয়া বহনের অপেক্ষায় থেকো। ফারিয়া আব্বু বলে ডেকে উঠল। ঠোঁট ভেঙে এলো তার। আজিজ শেখ থামলেন না। গড়িয়ে আসা শরীরটা টেনে হিঁচড়ে নিয়ে গেলেন নিজ কক্ষে। তিনি চলে যেতেই ফারহানের গালে আরও একটা চড় পড়ল। এবারে চড়টা মেরেছেন সায়রা শেখ। ফুপাতে ফুপাতে অনির পুড়ে যাওয়া হাতের দিকে আঙুল তুলে দেখালেন। হাতটা একদম দগদগে লাল হয়ে গেছে। সদ্য ফুটন্ত পানি ছিল। তিনি কিছু বলতে গিয়েও বলতে পারলেন না।
কেঁদে ফেললেন। ফারিয়া চোখ বুজে এসে ভাইয়ের সামনে দাঁড়িয়ে হেসে বলল, আজ আফসোস জাগছে, আমি যদি তোমার বোন না হতাম তাহলে হয়তো। আর বলতে পারলো না ফারিয়া, কণ্ঠরোধ হয়ে এলো ওর। অনির হাতটা চেপে ধরে বাইরে বেরিয়ে গেল। অনি ব্যথা যন্ত্রণা ভুলেও এখনো আহত দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের স্বামীর দিকে। ভেতরে ভেতরে কিছু একটা ভেঙে গেল। রাফিদও হালকা ব্যথাতুর হেসে বলল, সময় চলে যাবে ফারহান, কিন্তু সুযোগ আর পাবে না। একে একে প্রত্যেকে বেরিয়ে এলো। ফারহান হাঁটু গেড়ে বসে পড়ল নিচে, দু হাতে চুল টেনে ধরল। আজ প্রথম তার বাবা মা তার গায়ে হাত তুলেছে। এই নিয়ে আক্ষেপ নেই, কিন্তু আবারও একই ভুল। সেই মুহূর্তে কানে ভেসে এলো এক ব্যর্থ মায়ের নীরব অভিযোগ, দুটো খাটিয়া কাঁধে তোলার সময় তোমার এসেছে ফারহান। সময়ের কাঁটা পেরিয়ে গিয়েছে, ঠেকেছে ঠিক ফেব্রুয়ারির শেষের দিকে। শীত ভাবটা ক্রমে প্রকৃতিতে এখন বসন্তের মেলা। কোকিল সুরের মধুরীতে মুখরিত ধরণী। জানলার ধারে সাদা রঙের শাড়ি পরে বসে আছে অনি। আগের যুগের মানুষের মতো তাদের গ্রামেরও অনেক কুসংস্কার মানা হতো। এই যেমন স্বামী বেঁচে থাকতে সাদা শাড়ি পরতে নেই, কিন্তু অনির সাদা রঙের শাড়িটা একটু বেশি ভালো লাগে। দমকা শীতল হাওয়া ছুঁয়ে গেল শরীর। অনি চোখ বুজে গভীর শ্বাস টানলো। হাতের বইটা পাশে রেখে আলমারির কাছে গেল। কামিজ বের করতে গিয়েও করলো না। একটা মেরুন রঙের সিল্কের শাড়ি বের করে ওয়াশরুমের দিকে হাঁটা ধরল। দেখতে দেখতে পেরিয়ে গেছে ছয়টা মাস। এই সময়টুকু অনেক কিছু পাল্টেছে, বদলেছে অনেকের জীবনের গতি। সেদিনের ঘটনার পর অবশ্য অনির বাবার বাড়ি যাওয়া হয়েছিল, কিন্তু এখানেই সব কিছু শেষ হয়নি। দিনকে দিন ফারহানের উগ্রতা বেড়েছে বই কি কমেনি। এই 6 মাসের মধ্যে শুধু একবারই বাড়ি এসেছে ফারহান, সেটাও 3 মাস আগে। সেই ঘটনার পর বাইরে কারোর সামনে কিছু না বললেও কারণে অকারণে শাস্তির পাল্লা বেড়েছে অনির। ছোটখাটো ভুলের মাসুল হিসেবে মাথা পেতে নিতে হয়েছে সবকিছু। গতবার যখন ফারহান এলো তখন ভুলবশত একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলেছিল সে, ঘরের ভেতরেই ভেঙে ফেলেছিল। ফারহান রেগে গিয়ে তার চুলের মুঠো করে চেপে ধরেছিল। ফর্সা টসটসে গাল দুটোই চট থাপ্পড়ের আঘাত অবশ্য কম পড়েনি। 6 মাসের এই সাংসারিক জীবনে ছোটখাটো অনেক চিহ্ন জমা হয়েছে শরীরের প্রতীক হিসাবে। সে বিবাহিত, খুব খুঁটিয়ে না দেখলেও বোঝা যাচ্ছে না অবশ্য। এরই মাঝে অনেক আবিষ্কার করে নিয়েছে তার শখের সংসারটা মরে গেছে সেই 6 মাস আগে। কবির শব্দটা উচ্চারণ করার সাথে সাথে অত্যন্ত প্রতীক্ষীর শহুরে জীবন তাকে এমন এক জায়গায় এনে ফেলেছে, তার নিজেকেই এখন মৃত পুতুল মনে হয়। হাতের কবজিতে থাকা কালচে দাগটায় হালকা দৃষ্টি বুলিয়ে অনেক রুম থেকে বেরিয়ে গেল। আজকের শরীরটা খুব একটা ভালো যায় না, কেমন ঝিমানো ভাব, ভীষণ দুর্বল লাগে। খেতেও কেমন যেন অরুচি লাগে। অল্প একটু খাবার মুখে তুলে সাইডার শেখের দিকে বিদায় নিয়ে অনি কলেজের উদ্দেশ্যে বের হলো। একটা সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছে অনি। কলেজ শেষে দুপুরের দিকে লিমার সাথে কথা বলতে বলতে বাইরে এলো অনি। এই লিমার সাথে ছাড়া আর কারোর সাথে কথা বলে না সে, কিছু লুকায়ও না। কেউ জিজ্ঞাসা করলে বলে দেয় আমি বিবাহিত। অনি কলেজের গেটের কাছে আসতে শখ খেলো, কারণ গেটের বাইরে কালো রঙের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং ফারহান শেখ। অনি চোখ বন্ধ করে আবারও খুলল। না, সত্যিই তো। অনেক গুটি গুটি পায়ে এগিয়ে এলো। মৃদু স্বরে সালাম দিয়ে কখন এসেছে জিজ্ঞাসা করলো। ফারহান জবাব দিয়ে একটু হাসলো। তারপর দুজনে মিলে বাড়ির দিকে রওনা হলো। ইস, অনির কি যে ভালো লাগছে। এই ছোট ছোট জিনিসগুলো যে কতটা ভালো লাগে তা বলে বোঝানোর মতো না। শেখ বাড়ির ফটকে গাড়ি থামতেই অনেক অবাক হয়ে গেল। বিস্ময় নিয়ে তাকিয়ে রইল শুধু, কথা বলতে পারল না। ফারহান অনিকে এক প্রকার টেনে ভেতরে নিয়ে গেল। ধীরে ধীরে চোখ মুখ লাল হচ্ছে ওর। 1 মিনিটের ভেতরে বাড়ির সমস্ত জানলা দরজা লাগিয়ে রান্নাঘরে গেল। মিনিট খানেক বাদে হুঁশ ফিরতেই দাঁড়িয়ে থাকা অনেকে হিচড়ে রান্নাঘরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে চেয়ারে বসিয়ে দিল। দড়ি দিয়ে শক্ত করে বাঁধল। হাতের ঘড়িটা খুলে কোনো একদিকে ছুঁড়ে ফেলল। অনি ভয়ে কেঁপে উঠল। অন্যদিকে তাকানোর চিন্তা মাথায় আসার আগেই বিকট শব্দে ডানগাল জুড়ে বসলো পুরুষালী হাতের একটা শক্ত থাপ্পড়। বাম গালেও একই রকমের থাপ্পড় পড়তেই ঠোঁট কেটে গেল দাঁতে লেগে। অনেক কাঁপা কাঁপা দৃষ্টিতে উপরে তাকানোর চেষ্টা করলো। পুরো শরীর হিম হয়ে আসছে। গালের ব্যথাটা ধীরে ধীরে শরীর ছড়িয়ে পড়ছে নাকি। থরথর করে কাঁপছে অনির নাজুক শরীরখানা। ফারহান শক্ত করে অনির চুলের মুঠি চেপে ধরে নিজের মুখে মুখেই করলো।
একদিকে গালের ব্যথা, অন্যদিকে চুল। নারীদের সব থেকে বেশি সৌন্দর্যমণ্ডিত জিনিসটা হচ্ছে চুল, আর সেই চুলের আঘাত সহ্যও করা যায় না। ফারহান ধমকে বলল চোখ খুলতে। অনেক চোখ খুলতেই ফারহান আরেকটু শক্ত করে চেপে ধরে হিসিয়ে বলল, তোকে পড়াশোনার অনুমতি দিলাম আর তুই নাগর জুটাতে গিয়েছিস। শাড়ি পরে বাইরে যাস কেন? বল কেন কলেজে যাস? ও, স্বামী বাড়িতে থাকে না বলে বাইরের মানুষকে শরীর দেখাতে শাড়ি পরে যাস? অনিস্তব্ধ। কাজ ভাঙার মতো করে ভেঙে গেল সে নিজেও। নিজের স্বামীর মুখে এমন কুৎসিত কুরুচিপূর্ণ কথা শুনলে যেন কেমন লাগে তা অনি টের পেল। শরীর ছেড়ে দিল সে। বাড়িতে কেউ নেই, সবাই গিয়েছে ফারিয়াদের বাসায়। তারা বেরিয়ে যাওয়ার সময়ই ফারহান বাসায় ঢুকেছে। ফারহান অনির চুল ছেড়ে দিয়ে গাল চেপে ধরল। অনির মনে হলো গালের হাড়গুলো গুঁড়ো হয়ে গেল, তবুও চুপ রইল। ফারহান কোনো দিকেই তাকালো না, শুধু বলল, তোরা মেয়ে জাতি এমন, তোদের জায়গা পায়ের নিচেই হওয়া উচিত। ছিটকে গাল ছেড়ে দিয়ে ফারহান আশেপাশে তাকালো। স্টিলের একটা খুন্তি দেখে সেটা হাতে তুলে নিল। চুলার কাছে গিয়ে চুলা জ্বালিয়ে খুন্তিটা তাতিয়ে নিল। একদম তপ্ত ধোঁয়া ওঠা অবধি সেটা গরম করলো। কেমন একটা উটকো গন্ধ নাকে লাগতেই সেটা তুলল। অনির কাছে এসে এক হাত চেয়ারে রেখে অনির দিকে ঝুঁকলো। অনির চোখ তুলে তাকাতে পারছে না, পুরো শরীর অসাড় হয়ে আসছে। ফারহান অনির কেটে যাওয়া ঠোঁটটা একবার দেখে উত্তপ্ত খুন্তিটা ধীরে ধীরে অনির ফর্সা পেটে চেপে ধরলো। সেকেন্ড খানিক বাদেই অনির চিৎকার করে উঠল, কিন্তু কে আছে তাকে বাঁচানোর? কেউ নেই। অনেক কাঁদতে কাঁদতে আকতে মিনতি করে বলতো ছেড়ে দিতে, এরপর থেকে আর পড়বে না। ফারহানের সেই আকতি ভরা টলটলে লাল চোখ দুটো দেখেও কোনো মায়া হলো না। ফারহান যখন অনেকে ছেড়ে দিল তখন পেটের অনেক অংশ জুড়ে লাল দাগ হয়ে গেছে। ফর্সা চামড়ায় আস্তরণ পুড়ে গিয়ে কালচে দাগ জায়গা নিচ্ছে সে তাই। দড়ি খুলে দিয়ে শেষবারের মতো আবারও থাপ্পড় মারল ফারহান। অনেক টলতে থাকা শরীরটা শব্দ করে ফ্লোরে পড়ে গেল। ব্যথা পেল পেটেও। বুজে আসা চোখ জোড়া যেন ডুবে গেছে ঘৃণার সাগরে। নোনা জল গড়াচ্ছে অবিরাম। অনেক বন্ধ হয়ে আসা চোখের পাতা জোড়া খুলল। ফারহান চলে যাচ্ছে দরজা পেরিয়ে। ফিস ফিস করে বলল, আপনার আফসোস আর পস্তানোর দিন আসছে। আপনি সত্যটা জেনে নিলেও পারতেন। আর কিছু বলতে পারল না সে, জ্ঞান হারালো। পরের দুদিন অনেক জামা পরেই ঘুরল বাড়িতে, যেন কেউ দেখতে না পায়। পোড়া জায়গার টুকুতে মলম টলম কিচ্ছু লাগায়নি সে। স্বামী নামক মানুষটা ভুল করে একবার জিজ্ঞাসা অবধি করেনি। মনে মনে এসব ভাবতে ভাবতেই টেবিলে খাবার গুছিয়ে রাখছিল অনি। আচমকা কেউ তাকে এসে টান দিল। অনি চমকে পিছনে তাকিয়ে কিছুটা সরে এলো। সায়রা শেখ অনির শাড়ির আঁচল তুলে পেটের পোড়া জায়গা দেখে বুকে হাত চেপে ধরল। পরপর চিৎকার করে উঠল। অনি ভয়ে গুটিয়ে গেল। একথা জানাজানি হয়ে গেলে তার কপালে আরো শাস্তি লেখা আছে। সায়রা শেখের চেঁচানো শুনে সকলেই দৌড়ে এলো। ফারিয়াও এসে একইভাবে চেঁচিয়ে উঠল। সায়রা হাত বাড়িয়ে সেখানে ছুতে যেতেই অনেক চোখ বন্ধ করে নিল। আজিজ শেখও কি হয়েছে জিজ্ঞাসা করতেই সায়রা শেখ হেসে বলল, শুনছো ফারিহা আব্বু, আমাদের ছেলে একটা জ্যান্ত মানুষ রান্না করা শুরু করেছে। কিছুদিন পর আশা করি কষাই হয়ে যাবে। আজিজ শেখ কিছুক্ষণ নীরবতা পালন করলেন। মিনিট দুয়েক পর ধপ করে সোফায় বসে পড়লেন। বুকে হাত চেপে অস্বাভাবিকভাবে শ্বাস নিতে লাগলেন। ফারহান এগিয়ে আসতেই তিনি হাত তুলে বললেন, আর এক পাও এগোবে না। তোমাকে যদি আমার চোখের সামনে দেখি তাহলে আমার মরামুখ দেখবে সবাই। আজিজ শেখ চোখ বন্ধ করে বিছানায় পড়ে আছেন। সায়রা শেখ পাশে বসে কথা বললেও জবাব দিচ্ছে না। শেষে তিনিও চুপচাপ বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর নিঃশব্দে চোখের পানি ফেলছেন। আজিজ শেখ দীর্ঘশ্বাস ছেড়ে ঢোক গিলল। মনে পড়ল অতীত বছর 30 আগে। শেখ পরিবারে তখন 3 জন সদস্য, আজিজ শেখ, তার বাবা আর মা। তখন তিনি কেবল পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় হাল ধরেছেন। তারপর সময় পেরিয়ে গিয়ে বেশ কিছুদিন পর বিয়ে করলো সায়রা শেখের সাথে। বছর খানেকের মাথায় ফারহান এলো সায়রা শেখের গর্ভে। বাড়িতে সে কি খুশির আমেজ! শ্বশুর শাশুড়ির খুশির অন্ত নেই। একমাত্র ছেলের ঘরে সুখ দেখে। নাতিকে নিয়ে আজিজ শেখের বাবার সে কত স্বপ্ন। খেলবেন, কাঁধে নিয়ে ঘুরবেন, গল্প করবেন, আরও কত কি। তিনি তার কপালে সেই সব জুটল না। ফারহান হওয়ার মাস তিনেক আগেই ভদ্রলোক পরলোক গমন করলেন। নিত্যদিনের কাজ সকলেই করছিল, কষ্টগুলো বুকে চেপে। বাবা নামক বটগাছ যে হারায় সেই বোঝে যন্ত্রণা, স্বামী নামক মানুষটাকে যে হারায় সেই বোঝে ব্যথা। ফারহানের বয়স তখন বছর 2-এর মতো।
আজিজ শেখের মাও চলে গেলেন। তিনি তখন সম্পূর্ণ ভেঙে পড়েছেন। হুট করে ব্যবসাও ডুবে গেল, একদম খারাপ অবস্থা। শেয়ার মার্কেটের সকল ইনভেস্ট লস হয়ে গেছে। উঠে দাঁড়ানোর মতো কোনো উপায় নেই। কি করবেন, কোথায় যাবেন কিছুই জানেন না। অবশেষে তিনকুল হারিয়ে কষ্টে বুকে চেপে সহধর্মণীকে বললেন, তুমি চলে যাও সাইরা, তোমার জীবনটা শুধু আমার কারণেই এইখানে শেষ হতে দিও না। আমি তোমাকে আর কখনোই তোমার প্রাপ্য সুখটুকু এনে দিতে পারবো না। তোমার এখনো অনেক পথ চলা বাকি। সায়রা শেখ তখন স্বামীর মুখে হাত চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আপনি কোন সুখের কথা বলছেন ফারহানা আব্বু? যে সুখ আপনি নেই সেই সুখে আমার লাগবে না। আমার আপনি হলেই চলবে। আমাদের আবার সব হবে। আমরা আবার আগের মতো হাসবো, খেলবো। আমাদের এখন একটা ছোট্ট পরিবার আছে। আপনি ভুলে গেলেন? সেদিন আজিজ শেখ কিছু বলতে পারেননি, শুধু চোখের পানি ফেলেছেন। তারপর স্ত্রীর দেওয়া মনোবল নিয়ে আবার শুরু করলেন পরিশ্রম। সায়রা শেখ নিজেও সমস্ত গয়না তুলে দিলেন স্বামীর হাতে বিক্রি করতে। আজিজ শেখের বুকটা তখন ফেটে যাচ্ছিল। বছর খানিকের মাথায় ব্যবসা আবারও আগের মতো দাঁড়িয়ে গেল। ছোট্ট পরিবারটা জুড়ে তখন আনাচে কানাচে সুখের ছড়াছড়ি। কিন্তু সেটাও বেশি দিন টিকলো না। ঘূর্ণিঝড়ের মতো লণ্ডভণ্ড করতে ফারহান হয়ে উঠল উচ্ছৃঙ্খল। ফারহানের বয়স তখন 5। তখন ফারিয়া সায়রা শেখের গর্ভে। ছোট ছোট বিষয়গুলো তখন চোখে না পড়লেও ফারহান ক্লাস 4-এ ওঠার পর থেকেই তার উগ্রতা নিয়ন্ত্রণের বাইরে গেল। একদিন স্কুল থেকে জানালো ফারহান একটা মেয়ের গায়ে হাত তুলেছে। তাকে কারণ জিজ্ঞাসা করে সে বলেছে মেয়েটা আমার সাথে বন্ধুত্ব করতে চাইছিল, তাই আমি মেরে দিয়েছি। সেদিন বাড়ি ফিরে আজিজ শেখের ফারহানের যখন বুঝাচ্ছিলেন, তখন একসময় ফারহান বলে উঠল, মেয়ে মানুষ সম্পর্কে আমায় এত জ্ঞান দিবেন না আব্বু। মেয়ে মানুষ হলো ভোগের বস্তু, আর সবাই আমার মায়ের মতো হয় না। সেদিন আজিজ শেখ কোনো কথা বলতে পারেনি। এতটুকু ছেলের মুখে এত কুৎসিত কথা শুনে অনির সাথে বিয়ে দেওয়ার পর ভাবলেন এবার হয়তো ঠিক হবে, কিন্তু উল্টো। তাদের কারণে এই নিষ্পাপ মেয়েটার জীবন নরক হয়ে গেছে। আজিজ শেখ দীর্ঘশ্বাস ফেলেন। সায়রা শেখ চোখ মুছে ফারহানকে ডাকতে গেলেন। মাঝখানে কেটে গেছে 4 মাস। ফারহান আবারও বাড়ি এসেছে, কিন্তু এটাকে বাড়ি বলা যায় না, মরুভূমি বললেও ভুল হবে। ফারহান বাড়িতে থাকাকালীন আজিজ শেখ ঘর থেকে বের হয় না। সায়রা শেখ শুধুমাত্র খাওয়ার সময় একবার ডেকে আসে ফারহানকে, এর বেশি তার সাথে কথা বলে না। রাতের বেলা খাবার টেবিলে আবারও ফারহান ছাড়া কেউই নেই। ফারহান খেয়াল করে ফারিহাও 4 মাস ধরে তার সাথে কথা বলে না। এমনকি সে ছুটিতে এসেছে শুনলেও এ বাড়িতে আসেনি। পুরো টেবিল ফাঁকা দেখে ফারহান তাচ্ছিল্য সুযোগ হেসে বলল, দেখেছো আম্মু, আমি বলেছিলাম সবাই আমার মায়ের মতো হয় না। বিয়ের 6 মাস পেরোতে না পেরোতেই তো তোমাদের আদরের বৌমা ভেগে গেল। তা কিছু কি বলেও যায়নি নাকি তোমাদের? সায়রা শেখ ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে চলে গেলেন। ফারহান অবাক হলো একটু, কিছু তো একটা ঠিক নেই। কিন্তু কি? সে বাড়ি ফিরে হুট করেই দেখলো অনি বাড়িতে নেই। জিজ্ঞাসা করতেই সায়রা শেখ জানিয়েছেন অনি এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর বলে গেছে তার বাবার বাড়িতে যেন এসব খবর না যায়। কোথায় গেছে কেউ কিছু জানে না। 2 দিন হয়ে গেছে ফারহান এসেছে, এখনো ফিরেনি অনি। সে চুপচাপ খেয়ে রুমে গেল। কিছুক্ষণ বাদে সায়রা শেখ তার ঘরের দরজায় টোকা দিয়ে বললেন, আসবো? এসো। সায়রা শেখ ভেতরে ঢুকলেন, কিন্তু প্রতিবারের মতো এবার আর ছেলের পছন্দের কফির কাপ ভর্তি কফি নেই। শূন্য হাতে ঢুকছেন তিনি। ফারহান বুঝলো তার মা তাকে কিছু বলতে এসেছেন, তাই নিজেই বলল, কিছু বলবে? সায়রা শেখ সেই জানলার পাশে দাঁড়ালো, যেটা অনির খুব পছন্দ ছিল। হাত দিয়ে আলতো করে ছুঁইয়ে দিল। এখনো মনে হচ্ছে মেয়েটা ছোঁয়া এখানেই লেপ্টে আছে। সায়রা শেখ সময় নিয়ে কথা শুরু করলেন, জানিস ফারহান, আমার না এখন খুব আফসোস হয়। আমার ফারিহাটার যদি তানিয়ার মতো কপাল হতো, এই মেয়েটার মতো যদি ওরও একটা ভাই থাকতো। এই ছেলেটাকে তো চিনিস ফারহান, যার জন্য মেয়েটা হাত পুড়িয়েছিল। ও একদিন এখানে এসেছিল জানিস। আমার তখন বুকটা ফেটে যাচ্ছিল। বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছিল ছেলেটা কক্সবাজার। ছোট বোনের জন্য ঝিনুকের মালা পছন্দ হয়েছিল, সেগুলো কিনেছে এক বুক ভালোবাসা নিয়ে। আরও যেখানে যেখানে গিয়েছে বিবাহিত নয়, বরং সে ছোট্ট বেলার খেলার সাথে কল্পনা করে কত কিছু কিনেছে। বোনের পছন্দের চকলেট, আচার সবকিছু নিয়ে এসেছে, কিনে এনেছে শুধু মেয়েটার মুখে হাসি দেখতে। কিন্তু আমরা তা দিতে পারিনি। বিনিময় ছেলেটার চোখ থেকে পানি ঝরিয়েছে। যখন শুনলো তার বোনটা এ বাড়িতে থাকে না, তখন ওর মুখটা দেখে আমার ভীষণভাবে মনে হয়েছিল সে আমার ছেলে হলো না কেন। জানিস, ওরা না জিনিসগুলো
দেখে ফারিয়া তেমন অদ্ভুত চোখে তাকিয়েছিল। তুই বলিস পৃথিবীর সবাই তোর মায়ের মতো ভালো হয় না, অথচ তুই বুঝলি না তোর বউ হয়ে আসা মেয়েটা তোর মায়ের থেকেও ভালো, সহজ সরল ছিল। সবকিছু একটা পরিণতি থাকা ভালো। তুই ভালোর মধ্যে ভালো খুঁজে নিতে পারিসনি, এখন তুই তোর মতো খোঁজ নে। ফারহান, তুই আমার প্রথম সন্তান হলেও আমার বলতে ইচ্ছা হয় তুই আমার গর্ব না হলেও পারতিস। তোর জন্য আজ আমার স্বামী নামক মানুষটা কষ্ট দেখলে আমার মরে যেতে ইচ্ছা করে। তোর জন্য আজ আমার একমাত্র মেয়ে জামাই এইবারে মুখ হয় না। তোর জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন ধ্বংস হয়ে গেছে। আর কি চাস বল? এবার কি সবার মৃত্যু চাস? চাইলে বলে দে বাবা, তবুও তোর জন্য আমার আর এসব সহ্য হয় না। যদি পারিস তাহলে মেয়েটাকে ডিভোর্স দিয়ে একটু বাঁচিয়ে দিস। সাইরা শেখ চোখ মুছে চলে গেলেন। ফারহান স্তব্ধ। তাকে নিয়ে এত আফসোস, এত ঘৃণা, এত অসহায়ত্ব সকলের, তবে কি সে এতটাই অমানুষ? সে কি সাকিবের মতো করে ছোট বোনকে ভালোবাসতে পারেনি? ফারহান মনে করার চেষ্টা করলো। হ্যাঁ, সত্যি বাসেনি তো। ছোটবেলায় একবার ফারিয়া তার ব্যাগ থেকে চকলেট নিয়েছিল বলে সে ফারিয়াকে মেরেছিল। কোনোদিন কোনো আহ্লাদ পূরণ করা তো দূর, ভালো মতো দুটো কথাও বলেনি সে। তাহলে সে তো ভালো ভাই হলো কি করে? বাবা মায়ের কষ্টের আফসোস এর হাহাকার কারণ সে ভালো মানুষ হলো কিভাবে, ভালো সন্তান হলো কিভাবে? এখন এসে তার নিজেকে অনুভব করলো আর নিজেকে চিনল। সে একটা অমানুষ। বিছানায় ধপ করে বসে পড়লো ফারহান। আশেপাশে চোখ বুলালো। নেই, না নেই। অনামিকা নামক পরীটা এই ঘরে, এই বাড়িতে কিংবা জীবনে আর নেই। ফারহান বিছানায় গা এলিয়ে দিল। চোখের সামনে ভাসলো অনেকে করা এক একটা অত্যাচার, আঘাত করার মুহূর্ত। মেয়েটার অশ্রু ভেজা মুখশ্রী, করুণ টলমল চোখ জোড়া, ভয়ে গুটিয়ে থাকা চাঁদের মতো ঝলসানো চেহারা। ফারহান কিছু একটা মনে করেই উঠে আলমারির কাছে গেল। আলমারি খুলতেই চোখ পড়ল একটা হলুদ চিরকুট। চিরকুটটা খুলে পড়তেই ফারহানের বুক কেঁপে উঠল। শুনছেন কঠিন হৃদয়ওয়ালা, আমি আপনার কাছে থেকে যেতে চাইলাম, অথচ আপনি রেখে দিতে চাইলেন না। আমি জানি যখন আপনি চিরকুটটা পাবেন তখন আমি বহু দূরে, আপনার ধরা ছোঁয়ার বাহিরে, আপনার সীমানার বাহিরে। আমাকে কখনো খুঁজবেন না মিস্টার ফারহান শেখ। আপনি আপনার মতো কাউকে খুঁজে নিয়ে ভালো থাকুন। আমি আমার অস্তিত্বটুকু নিয়ে ভালো থাকার চেষ্টা করব। জানেন ফারহান, আপনার মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। কারণ কি জানেন? সেই যে বিয়ের পরের দিন আমার হাত পুড়িয়ে দিলেন। সাকিব ভাইয়া আর আমার বয়সের পার্থক্য মাত্র 2 বছর। ছোটবেলায় একবার আমার এক ক্লাসমেটকে ওর ভাই শহর থেকে সাজসজ্জার জিনিস এনে দিয়েছিল। তা দেখে আমার ভীষণ মন খারাপ হয়েছিল। তারপর মামি একদিন ফোন করে বলল তারা ঘুরতে আসবে। ভাইয়া আমার সাথে কথা বলতে চেয়েছিল বলে সবাই অনেক মজা নিয়েছিল। ভাইয়া যখনই আসতো আমায় জিজ্ঞেস করতো, এবার কি চাস? আমার যা পছন্দ আমি বলে দিতাম। দেখতাম ভাইয়া সব আনতো। সেবারেও বললাম। ভাইয়া তার বান্ধবীকে দিয়ে সব আনতে পারলেও কাচের চুড়ির জোগাড় করতে পারেনি। এতে আমি কষ্ট পাবো বলে ভাইয়া রাতে খুব কান্না করছিল। তখন বড় ভাই বুঝতে পেরে জিজ্ঞেস করেছিল। তখন সাকিব ভাইয়া তাকে সব খুলে বলায় বড় ভাইয়া চুড়ি কিনে দিয়েছিল। এই কথা সবাই শুনে হাসতে হাসতে জিজ্ঞেস করছিল, শোন সাকিব, অনি যখন বড় হবে তখন তো ওকে বিয়ে দিয়ে দিবে, তখন তুই কি করবি? তখন ভাইয়া বলেছিল, অনি বড় হলে ওকে আমার বাড়ির পাশে বিয়ে দিয়ে দিব। যাই হোক, বাদ দিন, আমি চলে যাচ্ছি। আপনি ভালো থাকবেন। ইতি আপনার জীবনের ঝামেলা। ফারহান চিঠিটা মুঠোয় চেপে ধরে মেঝেতে বসে পড়ল। অস্ফুট সুরে আওড়ালো, তুমি কোথায় অনামিকা? আমি ভীষণ রকম সরি। তুমি ফিরে এসো, প্লিজ ফিরে এসো অনি, প্লিজ। কেটে গেছে 7-8টা দিন। ফারহান এবার বেশ লম্বা ছুটি পেয়েছে। দুপুর 12টার দিকে ঘামে ভিজে বাড়ি ফিরল ফারহান। শূন্য ঘরটায় ঢুকে বুকটা খা খা করে উঠল। হাতির তালুর সাহায্যে মুখের ঘাম মুছে ওয়াশরুমে ঢুকলো। গোসল সেরে এসে বিছানায় গা এলিয়ে সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোমার পাষাণ হৃদয়ওয়ালা তোমায় খুঁজছে অনামিকা। তুমি প্লিজ ফিরে এসো। আমার তোমাকে ভীষণ রকম প্রয়োজন। তুমি নামক নীলচে ব্যথাটা আমার শরীরে ছড়িয়ে তুমি দূরে যেতে পারো না। এই ব্যথার উপশম করতে তোমায় মারাত্মক দরকার। তুমি ফিরে এসো। ঘন্টা তিনি কোনো রকম কাটিয়ে ফের বেরিয়ে গেল বাড়ি থেকে। একা একা একটা মানুষ ঢাকা শহরের অলিতে গলিতে একটা জলজান্ত মানুষ খোঁজাটা চারটেখানি কথা নয়।
তবুও যদি হয়, সেই মানুষটা নিজ স্বেচ্ছায় হারিয়েছে। নিজ স্বেচ্ছায় হারিয়ে যাওয়া মানুষগুলোকে খুঁজে পাওয়া খুবই কঠিন। দুপুরে টানা রোদ পড়ে গিয়ে বিকেলের মিষ্টি রোদ ছড়িয়েছে। রাস্তায় রাস্তায় সেই মিষ্টি রোদটুকু হেসে খেলে বেড়াচ্ছে। ফারহান কোথাও চলে এসেছে সে জানে না, এর আগে কখনো আসেনি। পাশেই একটা পার্ক দেখতে পেল, একটু বসা দরকার। পা দুটো আর চলছে না, ক্লান্তিতে ভেঙে আসা শরীরটা টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে পাবলিক পার্কে একটা বেঞ্চে বসলো। ধীরে সুস্থে চারপাশে চোখ বুলিয়ে নিয়ে মাথা নিচু করেও ফের চট করে মাথা তুলল। বেশ খানিকটা দূরে স্কাই ব্লু কালার শাড়ি পরা একটা মেয়ে দেখা যাচ্ছে। অবাধ্য বাতাসে মেয়েটার অবাধ্য শাড়ির আঁচল উড়ে যেতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে দ্রুত শাড়ির আঁচল টেনে কাঁধে পেঁচিয়ে নিল। কিন্তু ফারহানের চোখ এড়ালো না পেটের সেই পোড়া কালচে দাগটা। শরীরে বিদ্যুৎ সঞ্চার হলো মনে হচ্ছে। শক্ত সামর্থ্য শরীরটাও কেঁপে উঠল ফারহানের। অস্ফুট স্বরে বলল, অনি। অনি চুপ করে একা একা হাঁটছে। দীর্ঘ চারটা মাসে সে হয়তো হাসতেই ভুলে গেছে। ভারী শরীর নিয়ে হাঁটতে বেশ অসুবিধা হয়, তবু হাঁটাহাঁটি বাধ্যতামূলক। আজ ফারিয়া আর রাফিদের দেখা করতে আসার কথা, কিন্তু এখনো আসেনি। জ্যামে পড়েছে হয়তো। বেখেয়ালি হাঁটতে হাঁটতে বিকেলের পড়ন্ত সূর্যের আলোয় একটা দীর্ঘকায় মানব ছায়া দেখতে পেয়ে থেমে গেল অনেক। চোখ তুলে তাকিয়ে এই অসময় এমন একটা জায়গায় ফারহানকে দেখতে পেয়ে ভেতর ভেতরে কেঁপে উঠল অনেক। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে এই সময় মোটেও ফারহানকে আশা করেনি। কে বলেছে ওনাকে সে এখানে থাকে? ফারিয়া আপু, রাফিদ ভাইয়া, আম্মু নাকি আপু? অনির বিতৃষ্ণা ভরা চেহারায় কারো দৃষ্টি বুলিয়ে ফারহান হালকা ব্যথাতুর হেসে বলল, অনামিকা তুমি? বাকিটুকু আর বলতে পারল না ফারহান। চোখ পড়ল অনির 7 মাসের ফোলা পেটের উপরে। গাঢ় দৃষ্টি মুহূর্তেই পরিণত হলো বিস্ময়হত দৃষ্টিতে। ভূত দেখার মতো চমকে অনির দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও পারল না, কণ্ঠরোধ হয়ে এলো। এত কঠোর ছেলেটা আজ কেঁদে ফেললো নাকি? অনিতা দেখার প্রয়োজন বোধ করলো না, কিন্তু পরিপাটি সেই মানুষটাকে আজ কেমন লাগছে অগোছালো। ফর্সা চেহারায় মলিন ভাব, দীর্ঘদিনের অনাহারীদের যেমন দেখায় ঠিক তেমন। ফারহান ঠোঁট কামড়ে হাত বাড়িয়ে অনির গাল স্পর্শ করতে গেলেই অনির 2 কদম পিছিয়ে গেল। এই পবিত্র ছোঁয়াটুকু তার এখন ঘৃণা লাগে। অনির সেই ঘৃণা দৃষ্টির দিকে তাকিয়ে ফারহান হাঁটু গেড়ে বসে পড়ল, সাথে ঝরঝর করে কেঁদে ফেলল। জন্মের সময় পর আর ফারিয়া হওয়ার পরে হয়তো আজই প্রথম কাটছে ফারহান। অনির নরম মন মানল না তা। সে দূরে এসেছে মানেই এই না সে কঠোর। সে আজও সেই সহজ সরল অনি হয়ে গেছে। অনি দ্রুত এসে ফারহানকে আগলে ধরে পড়ল। এই কি করছেন? উঠুন, লোকজন দেখছে। হ্যাঁ, এটাই স্ত্রী জাতি। এটাই সেই স্ত্রী জাতি যারা আমরণ কষ্ট সঙ্গী করতে রাজি, কিন্তু স্বামী নামক মানুষের কষ্ট সহ্য করতে নারাজ। এতদিনে নিজেকে দেওয়া কষ্ট, আঘাত, অবহেলা, শত স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হওয়া সব কিছু এক মুহূর্তে ভুলে শুধুমাত্র স্বামীর কান্না দেখে ছুটে এসেছে সেই মেয়েটি। এটাকেই বলে মেয়ে জাতি, যারা নিজেদের দিকে কৃপণ কিন্তু পরিবারের জন্য উজাড়। ফারহান হাত বাড়িয়ে অনির কোমর জড়িয়ে ধরে কেঁদে ফেলল। অনি এটুকু কষ্ট করে ফারহানকে ওঠালো নিচ থেকে। ফারহান আবারও অনিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে পড়ল, তুমি আমার সাথে ফিরে চলো অনামিকা। অনেক কিছু বলল না, একদম নীরব ভূমিকা পালন করলো। ফারহান কিছুটা অবাক হয়ে অনিকে ছেড়ে দিতেই অনি চলে যেতে যেতে শক্ত কণ্ঠে বলল, আমি আপনার সাথে ফিরে যাব না। আপনার সাথে সংসার করার আমার কোনো ইচ্ছে নেই। কথাগুলো একদম তীরের ফলার মতো বুকে লাগলো ফারহানের। তবুও সেসব তোয়াক্কা না করে অনিকে বোঝাতে গেল। অনি আবারও নিষেধ করে দিতেই ফারহান অনিকে কোলে তুলে নিল। অনি চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠল। ফারহান এতক্ষণের মন খারাপ ভুলে হাসলো, চোখ মুখ স্বাভাবিক করে দুষ্টুমি করে হেসে বলল, এই বউ তুমি একটু বেশি সুন্দর আর মোটা হয়ে গেছো না? দোষটা কার, বেবির নাকি তার বাবার? অনি ফারহানের বাহুতে থাপ্পড় মারল। কেমন বজ্জাত লোক ভাবা যায়, কেমন নির্লজ্জের মতো কথা বলছে। অনি চেঁচিয়ে তাকে নামিয়ে দিতে বলতেই ফারহান শব্দ করে বলল, তুমি কি চিল্লিয়ে মানুষ জড়ো করে বলতে চাচ্ছ যে তোমার স্বামী তোমায় কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে? তাহলে চলো বউ মসজিদের মাইকের সামনে থেকে ঘুরে আসি। অনি বিস্ময় নিয়ে তাকালো। এ কি সেই ফারহান শেখ যে কিনা চুন থেকে পান খসলেই গায়ে হাত তুলতো? গেটের বাইরে দাঁড়িয়ে থাকা ফারিয়া আর রাফিদ বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। তাদেরকে এখনো দেখতেই পায়নি অনি আর ফারহান। ফারিয়া অবাক কণ্ঠে বলল, ফারিদ, আমি এটা কি দেখছি? রাফিদ হাসল। সহধর্মিনীর কাঁধ পেঁচিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে নিচু স্বরে বলল, তাদেরকে এবার ভালো থাকতে দাও, তারা এক হোক।
এখন আমরা একটু টাইম স্পেন্ড করি, বাসায় যাই। ফারিয়া সম্মতি দিল। অনি হাত পা ছুড়ে বলল। আমাকে নামিয়ে দিন, আমি আপনার সাথে যাব না। ফারহান অনিকে গাড়িতে বসিয়ে হাঁফ ছাড়ল। টিটপনি কেটে বলল। ইস, কত ভারী হয়ে গেছো তুমি। এই শরীর নিয়েও তোমাকে টানতে হাঁপিয়ে গিয়েছি। অনি অবাক দৃষ্টিতে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই ফারহান টুপ করে তার পেটে চুমুক খেলো। তারপর নিজে নিজেই হাসলো। ইস, বাবা হওয়ার অনুভূতি কতটাই না সুন্দর হয়। ফারহান গাড়ি চালাতে চালাতে শখানেকবার অনির থেকে ক্ষমা চেয়ে ফেলেছে। হুট করেই ফারহানের চোখ পড়ল রাস্তার ওপাশে একজোড়া বৃদ্ধ কাপল। বৃদ্ধা মহিলাটি বৃদ্ধকে আঙুল উঁচিয়ে ধমকাচ্ছেন, আর বৃদ্ধ বাধ্যের ন্যায় মাথা দোলাচ্ছেন। এই যে বৃদ্ধ, ইনি ফারহানদের স্কুলে চাকরি করতেন। ফারহানের সাথে তার বিশেষ এক সম্পর্ক তৈরি হয়েছিল। মোট কথা, ফারহানের এমন উচ্ছৃঙ্খল অমানসিক চিন্তাধারার জন্য দায়ী এই বৃদ্ধ। সেই ছোট বয়সে ফারহানের নরম মনে এইসব বিষ বাক্য ঢোকাতেন এই বৃদ্ধ। তিনিই ফারহানকে বলেছিলেন, নারীরা হচ্ছে ভোগের বস্তু, তাদের জায়গা হয় পায়ের নিচে, তাদের মাথায় তুলতে তারা পুরুষের সাথে পালিয়ে যায়। অথচ আজ সেই লোকটাই রাস্তায় দাঁড়িয়ে নিজের বইয়ের ঝাড়ি খাচ্ছে, তাও এই বৃদ্ধ বয়সে এসে। ফারহান মাথা থেকে এসব ঝেড়ে ফেললো। আসলে আমরা মানুষরা অনুকরণ প্রিয়, তার আর শিশুরা হয় সবচেয়ে বেশি অনুকরণ প্রিয়। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে ভালোবাসার চেয়ে খারাপের সংখ্যাটা বেশি, ন্যায়ের চেয়ে অন্যায়ের পক্ষপাতিত্ব বেশি, সততার চেয়ে ক্ষমতার দাপটটাই বেশি, সুখের চেয়ে টাকার কদর বেশি। শেখ বাড়ির ফটকে গাড়ি থামতেই অনির চোখ জোড়া টলমল করে উঠল। ঠোঁট কামড়ে কান্না আটকালো সে। ফারহান অনির ডান হাতটা টেনে নিয়ে আলতো চুমু খেয়ে বলল। এবারে নিজ ইচ্ছায় সারা জীবনের মতো এই বাড়িতে নিয়ে এলাম অনামিকা। আর কখনো বের হতে পারবে না, এমনকি আমি চাইলেও তুমি যেতে পারবে না। বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে অনেক কেঁদেই ফেললো। বাড়িটাকে, বাড়ির মানুষগুলোকে সে ভীষণ ভালোবেসে ফেলেছে। সেদিন যখন চলে যাচ্ছিল এই বাড়ি ছেড়ে, তখন কতই না কেঁদেছে, বারবার ফিরে তাকিয়েছে। আলতো করে ফারহানের ঘরের প্রত্যেকটা কোণা ছুঁয়ে কেঁদেছে। তারপর 4টা মাস এই বাড়ির গন্ধটা পায়নি সে। অনেক বুক ভরে শ্বাস নিয়ে চোখ খুলল। ড্রয়িং রুমে দাঁড়ানো আজিজ শেখ আর সায়রা শেখ ভূত দেখার মতো চমকে তাকিয়ে আছেন। একবার ফারহান তো একবার অনেকে দেখছেন। ভাবনার সুতো ছিঁড়তেই সায়রা শেখ দৌড়ে এসে অনেকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। আজিজ শেখ মাথা নিচু করে মুচকি হেসে চলে গেলেন। তিনি খেয়াল করছেন এই 7টা দিন ফারহান ঠিকমতো বাসায় ছিল না। ছেড়ে দেবে একা একাই খুঁজে বের করলো। এবার তো বদলেইছে। আসলে অনি এই বাড়ি ছেড়ে যেতে চায়নি। আজিজ শেখ জোর করে বুঝিয়ে সুঝিয়ে তাকে পাঠিয়েছে। তিনি ফারহানকে শেষ সুযোগটা দিতে চেয়েছিলেন, আর সেটা সেই ধুরন্ধর ছেলে লুফে নিয়েছে। কতগুলো দিন পর সেই চিরচেনা ঘরটা ঢুকে বুকটা ভারী হলো অনির। প্রত্যেকটা জিনিস আলতো হাতে ছুঁয়ে দেখলো। ড্রেসিং টেবিলের ওপর থেকে ভুলবশত হাত লেগে ফারহানের পারফিউমের বোতলটা পড়ে যেতেই চমকে উঠল অনি। ভয় বুকের ভেতরটা ধরফর করে উঠল ওর। নিচু হয়ে সেটা তুলতে যেতেই ফারহান দৌড়ে আসলো। অনি ভয় কিছুটা পিছিয়ে গেল। ফারহান সেটা তুলে রেখে অনির দিকে এগিয়ে যেতে গেলেই অনি ভয়ের তো চোখে তাকালো। ফারহানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হাত বাড়িয়ে অনির গাল স্পর্শ করে নিচু স্বরে অসহায় কণ্ঠে বলল। তুমি আমাকে ভয় পেও না প্লিজ। আমি আর তোমার সাথে আগের মতো আচরণ করব না। আমায় ক্ষমা করে দাও প্লিজ। অনির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। দুহাত বাড়িয়ে সে জড়িয়ে ধরল ফারহানকে। ফারহানও জড়িয়ে ধরল নিজের সহধর্মিণীকে। এক হাত পিঠে জড়িয়ে ধরে চুল হাত বোলাতে বোলাতে নরম কণ্ঠে বলল। তুমি রেস্টে থাকো অনি, নিজের যত্ন নিবে আর আমাদের পিচ্চিরও দেখভাল করবে, তার যেন কোনো কষ্ট না হয়। তারপর অনির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল। আমার এই অনুরোধটুকু কি আপনি রাখবেন মিসেস ফারহান শেখ? অনি মৃদু হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ফারহান হেসে অনির পেটে হাত রাখলো। অনি কেঁপে উঠতেই ফারহান তার দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল। অনি লজ্জা পেল বেশ, লাজুক হেসে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। ফারহান বেশ খানিকটা নিচু হয়ে বলল। এই যে লিটল বার্ড, তুমি শুনছো? মাকে কষ্ট দেওয়া যাবে না কিন্তু, বুঝেছো? একদম বাবার লক্ষ্মীটি হয়ে থাকবে, মাকে একটু ব্যথা দিবে না।
অনি মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল। কত পরিবর্তন! একটা মানুষ নিজের ভুল বুঝতে পারলে কত পরিবর্তন হতে পারে। একটা মানুষের ভুলের উপরেই কতগুলো মানুষের বেঁচে থাকার নির্ভর করছিল। আসলেই ভালোবাসা সুন্দর, যদি তা সঠিক মানুষের সাথে। আর এইভাবেই ভালোবেসে মানুষ নিজেকে বদলাতে পারে। আজ প্রথমবারের মতো ফারহান নিজ হাতে তুলে খাইয়ে দিল তার স্ত্রীকে। সাইরা শেখ এই দৃশ্য দেখে ঝরঝর করে কেঁদে ফেললেন। আজিজ শেখও অনুভব করলেন তার বুক থেকে বিশাল আকৃতির একটা পাথর নেমে গেল। ফারিয়াও মাকে জড়িয়ে ধরে ভেজা চোখে মুচকি হাসল। রাফিদ আজিজ শেখকে বলছিল অনিকে যেন তার কাছে রাখতে দেয়। তার কোনো ছোট বোন ছিল না, সে অনিকে নিজের ছোট বোনের মতো ভালোবাসে। আর অনিও কত সুন্দর করে ভাইয়া বলে ডাকে। রাফিদ হাসলো। আর অনি, সে তো কাঁদতে কাঁদতে খাচ্ছে। উত্তপ্ত দুপুর, রোদ গলে কিছুটা স্বস্তি দিচ্ছে সূর্য মামা। পরিবেশ থমথমে উষ্ণতা, ব্যবসা গরমে অতিষ্ঠ জীবন। তবু এই অসহ্যের মধ্যেই কত কিছুই সহ্য করে নিতে হয়। সমাজে চলতে ফিরতে কত শত মানুষ পাশ কাটাতে হয়। তবে মনে রাখবেন, আমাদের জীবন, আমাদের তাকদীর কেবল আমাদেরই। আপনি আজ সুখে আছেন, আপনার পয়সা কড়ি, সম্পদ, ব্যাংক ব্যালেন্স সব আছে। আশেপাশে তাকিয়ে দেখবেন নিজেকে মধুর চাক মনে হবে। আর যার এক ফোঁটা মধু আস্বাদের জন্য মৌমাছির ঝাঁক বেঁধে বসেছে আপনাকে পুরো বেষ্টন করে। তবে আমাদের কি এইটুকু সচেতন হওয়া উচিত নয়? উচিত এবং আবশ্যক। কুমন্ত্রণা দেওয়া লোকজনকে এড়িয়ে চলতে শিখতে হবে আমাদের। মৃতপ্রায় সেই শেখ বাড়ি আজ আবার সেজেছে নতুন রূপে। ঠিক সেই 30-31 বছর আগের শেখ বাড়ি। আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়া এক টুকরো সুখের স্রোত। কয়েকটা মানুষ হেসে খেলে দৌড়ে বেড়াচ্ছে উত্তেজনায়। সায়রা শেখ ফারিয়াকে চেঁচিয়ে বকছে আর ছুটে ছুটে কাজ করছে। আজিজ শেখ হাসতে হাসতে অপেক্ষার প্রহর গুনতে গুনতে শুরু করলো। আজ তিনি যে কত খুশি! এমনই একটা সময় তিনি বাবা হয়েছিলেন। সেদিন তার মাও এমনভাবে দৌড়াদৌড়ি করেছিলেন। শেখ বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে অনি। চিরপরিচিত সেই সাজ, পরনে লাল রঙের শাড়ি, মুখে মাস্ক পরা, চোখে টলমলে অশ্রু। এই বাড়িটাই সেই তিনটে পরিচয়ে ঢুকেছে। প্রথম দিন ঢুকেছিল এই বাড়ির মেয়ে হয়ে, দ্বিতীয় দিন শুধুমাত্র ফারহানের সাথে, যেদিন ঢুকেছিল সেদিন ঢুকেছিল ফারহানের শখের বউ হিসাবে। আর আজ ঢুকছে এক নতুন পরিচয়ে, এক নতুন অনুভূতি নিয়ে, পৃথিবীর শ্রেষ্ঠতম পরিচয় নিয়ে, একজন মা হিসাবে। হ্যাঁ, সহজ সরল সেই অনামিকা আজ মা হয়ে গেছে। তার নতুন একটা স্থায়ী পরিচিত হয়েছে, তার নতুন একটা স্থায়ী পরিচয় হয়েছে। ফারহান ঘাড় ঘুরিয়ে অনির দিকে তাকালো। পেছনে অনির মা মাহিমা বেগম সহস্য মুখে দাঁড়িয়ে আছেন। অনির বোনও হাসি মুখে তাকিয়ে আছে। তাদের সেই ছোট্ট অনি আজ কত বড় হয়ে গেছে, মা হয়ে গেছে সে। অনিকা কেঁদে ফেললো এইসব ভেবে, আবার হেসেও ফেললো তার বোনটা সুখে আছে। আর আদরের বোনটার সব ইচ্ছে পূরণ হয়েছে। অনির পরিবারের সবাই হাসপাতালেই ছিল, বাড়িতে গিয়েছে একটু রেস্ট নিতে। বিকেলের দিকে আবারও চলে আসবেন। ফারহান অনির কাঁধ পেঁচিয়ে নিচু স্বরে বলল। ভেতরে চলুন অনামিকা। অনি ফারহানের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে কেঁদে ফেলল। ফারহান হাত বাড়িয়ে অনির চোখ মুছিয়ে দিল। অথচ একদিন এই মানুষটার কারণে অকারণে তাকে কাঁদিয়েছে। ফারহান যেন এক মুহূর্ত অনির মনের সব কথা শুনে ফেলল। হাত বাড়িয়ে নিজের মেয়েকে কোলে নিয়ে অনিকে এক হাতে জড়িয়ে নিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে হাসি মুখে বলল। আজ থেকে আপনার কথার একটু এদিক ওদিক হলেই আপনি যেই কঠোর শাস্তি আমাকে দেবেন, আমি তা মাথা পেতে নিতে প্রস্তুত। আপনি শাস্তি দিতে প্রস্তুত তো, মিসেস ফারহান শিকদার? অনেক কাঁদতে কাঁদতেও সামান্য শব্দ করে হেসে ফেলল, মাথা নাড়িয়ে না বোঝালো। ফারহান হেসে বলল। মেয়ের কপালে চুমু খেলো, তারপর সহধর্মণীর কপালে আলতো চুমু খেলো ও। সায়রা শেখও ছলছল চোখে তা দেখলো। অতপর সকল কোলাহল, পূর্ণতা, অপূর্ণতা, আবেগ, উদ্বেগ সমস্ত কিছু ছাপিয়ে মিস্টার অ্যান্ড মিসেস ফারহান শেখের কোল জুড়ে শেখ বাড়ি আলো করে নতুন খুশির ঢেউ নিয়ে প্রবেশ করলো শেখ বাড়ির নতুন প্রাণ। সে ভালো থাকুক, বড় হোক এই সুখী পরিবারের সাথে, নিজের প্রিয় মানুষগুলোর সাথে। এটাই প্রত্যাশা। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।